বান্ধবীর বাসায় এসে তার ভাইয়ের হাতের দাবাং মার্কা চড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মেহের। মাথা তুলে উপরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। একটু একটু করে চোখ উপরের দিকে তাকিয়ে বুঝিয়ে নিল সেও ভ্যাবলাকান্তর মতো ওর দিকেই তাকিয়ে আছে। কেন মেরেছে বুঝতেই পারছে না। এই প্রথম তার সাথে মেহেরের দেখা, কোথাও হয়নি এখনো দুজনের মাঝে। এবার কান্না পাচ্ছে, যে সে কান্না নয়, বিছানায় শুয়ে বালিশ ভিজিয়ে ফেলার মতো কান্না পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাইরের মানুষের সামনে কান্না করা বারণ। আম্মু বলেছে বাইরের মানুষের সামনে চোখের পানি ফেলতে নেই। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কে তুমি? আমি মেহের, প্রিয়ার বান্ধবী। ভেবেছিলাম এটা প্রিয়ার রুম, তাই এসে নক করেছিলাম। সে ব্যক্তি কপাল কুঁচকে উত্তর দিল, বাম পাশের রুমটা প্রিয়ার। আচ্ছা বলেই আমিও চলে এলাম প্রিয়ার রুমের দিকে। একবার তাকালাম মানুষের দিকে, পেছন ফিরে এখনো অপলক চোখে তাকিয়ে আছে। মনে মনে ইচ্ছে মতো সাফাই গাইলাম, তাকে একবার শুধু হাতে পাই। কি ভেবেছিস তুই এই থাপ্পড়ের জবাব দেব না আমি? প্রিয়ার রুমে বসে বসে রাগ ঝাড়ছি। কি রে, ভাইয়ার রাগ আমার সাথে দেখাচ্ছিস কেন? এবার প্রিয়ার কথায় কেঁদেই দিলাম। প্রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, এ আমার আপনজন, তাই ওর সামনে চোখের জল ফেলা যেতেই পারে। আমার গাল জ্বলছে প্রিয়া। ওইটা মানুষ ছিল নাকি কোনো সাইকো? মাথায় সমস্যা আছে নাকি তার? এভাবে বলছিস কেন? কিভাবে কিভাবে বলবো আমি তোর ভাইকে? কি জোরে মেরেছে দেখেছিস? পুরো ছাপ বসে গেছে হাতের। কি করেছিলি ভাইয়ের রুমের সামনে যে তোকে দেখার সাথে সাথেই? মেহের তাকাতেই চুপ হয়ে গেল প্রিয়া। না মানে, যদি সবটা আমাকে বলতি। অনেকবার বলেছি, কথা শোনে, বুঝলি না? তবে শোন, আমি আসার পর নিচে মনিকে জিজ্ঞেস করেছিলাম তুই কোথায়। মনি জানিয়েছে তুই উপরের রুমে। ওই দিকের রুমটাতে গেলাম, বাইরে থেকে কয়েকবার নক করলাম, কিছুক্ষণ দাঁড়িয়েও রইলাম। অতঃপর দরজা খুলে গেল, আমার দিকে তোর ভাই তাকিয়ে রইল এবং পরপর ঠাস করে আওয়াজ করে। বুঝলাম না, এরকম করার কারণ কি? আচ্ছা যাই হোক, এসব বাদ দে। বাদ দে? কি করে বাদ দেব? আচ্ছা, ভাইয়ের সাথে তাহলে এখন কি করতে চাইছিস? প্রতিশোধ নিতে চাইছি। আচ্ছা নিবি, এরপর বল তোর ব্যাগ কোথায়? নিচে রেখে এসেছি। আচ্ছা, খালামণিরা চলে গেছে? ওইখানে 2 মাস থাকবে। আপুর অবস্থা খুব একটা ভালো নয়। আব্বুও কাজের জন্য দেশের বাইরে যাচ্ছে। জানিস তো আমার সব আত্মীয় স্বজনের বাসা কলেজ থেকে বেশ দূরে, তাই বাধ্য হয়েই চলে এলাম। না হলে আজকে তোর ভাইয়ের মতো দাবাং মার্কা থাপ্পড় খেতে হতো না। ভুল বুঝিস না প্লিজ। আচ্ছা চল খাবার খেয়ে আসি, দুপুর হয়ে গেল। প্রিয়ার সাথে নিচে আছে মেহের। নিচে আসতেই চোখ গরম করে তাকাচ্ছে। প্রিয়া, আমি যাব না। তোর ভাইকে দেখেই আমার পেট ভরে যাচ্ছে। চোখটা বন্ধ করে রাখ, একটু খালি যদি থাকে তবে খাবার খেয়ে নে। সিঁড়ি বয়ে নিচে এসেছে। খাবারের টেবিলে বসে আছে প্রিয়ার ভাই, প্রিয়ার মা প্রীতি খাতুন। হাতের বাটিটা রেখে মেহের আর প্রিয়ার খাবার প্লেট সামনে দেয়। নে মা, মেহের খেয়ে নে। আসার পর থেকে কিছুই খাসনি। তোর আম্মু কল করেছিল, বলেছে তোর খেয়াল রাখতে। 2 মাস তাদের সাথেই থাকবি তুই, কেমন? জি মনি। কিরে পিয়াস, তুই কি নিবি? কিছু না, আমার সাথে এসো, কিছু কথা আছে। ওদের খাওয়াটা শেষ হোক, আমি আসছি। পিয়াস খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি অন করে। বারবার চোখ মেহেরের দিকে যাচ্ছে তার। মেহের খাবার খাওয়া আগে শেষ হয়ে যায় তা দেখে প্রীতি ওকে টিভির সামনে সোফায় বসতে বলে। মেহের একবার পিয়াসের দিকে তাকিয়ে অপর পাশে সোফায় বসে। ব্যথা পেয়েছিলে? না, আরাম পাচ্ছিলাম। রেগে গেছো? না, শান্ত আছি। ভ্রু কুঁচকে তাকায় পিয়াস। হ্যাঁ বল, কেন ডেকেছিস? পিয়াস ওর রুমেই ছিল। মায়ের কথা শুনে তাকায় ওর মায়ের দিকে। পিয়াস প্রীতিকে জড়িয়ে ধরে আর বলে, অবশেষে আমি তাকে খুঁজে পেলাম আম্মু। ওকে দেখে এখনো বিশ্বাস করতে পারছি না আমি, যে নিজে থেকেই আবারও ও আমার সামনে এসেছে। মানে তুই যে মেয়ের মধ্যে এতটা পাগলামি করছিলি এতদিন, সেই মেয়েটাই মেহের। আম্মু, আমি এখনো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তোর কাছে যদি ওর একটা পিক থাকতো, তাহলে এতদিন শুধু শুধু আমার ছেলেটাকে এত ব্যথা পেতে হতো না। কিন্তু আম্মু, আমি একটা ভুল করে ফেলেছি। কি রকম? ওকে রুমের সামনে দেখে আমি ভেবেছিলাম ও আবারও আমার কল্পনাতে এসেছে।
এভাবে এসে বিরক্ত করছে বলে একটা থাপ্পড়ও দিয়ে ফেলেছি। প্রীতির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, ছেলেকে বুকের সাথে মিশিয়ে নেয়। আমি এতদিনে মেলাতেই পারিনি বাবা যে তুই যাকে খুঁজে চলেছিস সে আমার সামনেই আছে। দোয়া করি যেন সব ঠিক হয়ে যায়। আমার ছেলের ভালো লাগা যেন ভালোবাসায় পরিণত পায়। পিয়াস মায়ের বুকে মাথা রেখে 2 ফোঁটা অশ্রুপাত করে। বিকেলের দিকে প্রিয়ার সাথে মেহের ছাদে এসেছে। একপাশে বেশ কিছু টব এ নানা রকম ফুলের গাছ, আবার কাঁচা মরিচের গাছে সেখানে বেশ সুন্দর মরিচ ধরে আছে। পাশের গোলাপ গাছটাতে বেশ ফুল ফুটে আছে। একটা ফুল তোলার ইচ্ছে জেগেছে মেহের মনে। ভাবতে ভাবতেই একটা ফুল তুলে হাতে নিয়েছে। পিছনে তাকাতেই রেগে অস্থির হয়ে যাচ্ছে মেহের। পিয়াস এসেছে। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে ফোন কানের কাছে রেখেছে। দ্রুত পায়ে প্রিয়ার কাছে এসে দাঁড়ায়। চল চলে যাই। এখনই নিচে যাব? গিয়ে কি করব? একটু পরে যাই। তুই থাক, আমি গেলাম। আরে ভাইয়া, তুই হঠাৎ ছাদে আসলি যে? তুই তো ভুলেও ছাদে আসিস না। তোর কাছে কৈফিয়ত দিতে হবে কেন? এসেছি। তবে শোন, আমি চাঁদ দেখতে এসেছি। কিন্তু ভাইয়া, চাঁদ তো এখন আকাশে নেই, রাতে ওঠে। তুই কানা, তাই দেখতে পাচ্ছিস না। আমি ঠিক দেখছি। প্রিয়া, তোর ভাইয়ের মনে হচ্ছে চোখে এক্সট্রা একটা পাওয়ার আছে, বুঝলি? চোখে সানগ্লাস লাগিয়েও আকাশের চাঁদ দিনে দেখতে পারছে। ব্যাপার না? পিয়াস বেশ বুঝতে পারছে তাকে খোঁচা মেরে কথা বলেছে মেহের। বান্ধবীর মতোই হয়েছে দেখছি। আমার বন্ধু খুব ভালো চোখের অপারেশন করাতে পারে। রেডি থেকো, কাল নিয়ে যাব দুজনকে। মাথায় আসলে সমস্যা আছে, বুঝতে পারছি। প্রিয়া, তোর ভাই যে একটা পাগল, প্রো ম্যাক্স সাইকো, তা আগে কেন জানাস নাই আমাকে? প্রিয়া অসহায় মুখ করে ভাইয়ের দিকে তাকিয়েছে। প্রিয়া, তোর বান্ধবীর মুখটা একটু চুপ রাখতে বলিস। কেন? ও কেন আমাকে চুপ করতে বলবে? করব না আমি চুপ। কি করবেন? আবারও হাত তুলবেন? তুলেই দেখুন, এবার আমিও ছাড়বো না আপনাকে। সাইকো একটা। পিয়াস মুচকে হাসি দেয়। আসলেই সাইকো, আর তুমি একটা ভাঙা সাইকেল। কি? কানটা শেষ আমার প্রিয়া। তোর বান্ধবী কি আগে পাবনাতে ছিল নাকি? পাবনাতে কেন? পাগল তো সব ওখানেই থাকে। ভালো মেন্টাল হসপিটাল ওখানে, জানো না? নিজেকেই দেখান গিয়ে। রাতের আকাশ বেশ সুন্দর। অদ্ভুত ভালো লাগা কাজ করে মেহেরের মনে। তার আপু মালিহা প্রেগনেন্ট, আর মাত্র 1 মাস পর ডেলিভারি হবে। দুলাভাইয়ের কাজের সূত্রে তারা সিলেটে থাকে। সেখানে ওর মা গিয়েছে, আর বাবা সে তো নিজেদের বিজনেসের কারণে দেশের বাইরে যায় মাঝে মাঝে। বাবাকে খুব মিস করছে মেহের। ভাবতে ভাবতে ওর বাবা ওকে কল করেছে। আব্বু, কেমন আছো তুমি? ভালো রে মা, তুই খেয়েছিস? প্রিয়া কি করছে? বই নিয়ে বসছে। আচ্ছা, তোমার আম্মুর সাথে কথা হয়েছে তোমার? তুমি আসবে কবে? মাত্র এলাম, দেখি কাজ কতদিনে শেষ হয়। দ্রুত আসো প্লিজ। আচ্ছা, আমার কলিগ এসেছে, রাখছি এখন। মেয়ের ফোন রেখে একা একা বেলকনিতে যায়। এক পাশে চেয়ার রাখা, সেখানেই বসে। পিয়াসের রুমের বেলকনিতেও পিয়াস বসে, হাতে গিটার, তবে সুর তুলছে না। এক পাশের বেলকনি থেকে আরেকটা স্পষ্ট দেখা যায়। এই যে ভাইয়া, শুধু হাতে নিয়ে রাখলেই কি হবে, নাকি সুরও তুলবেন? ইচ্ছে নেই, কাল এক্সাম আছে না? প্রিয়া বলেছিল সকালে। আছে, আমার প্রিপারেশন নেওয়া কমপ্লিট। আচ্ছা যাও, ঘুমিয়ে পড়ো। গান শোনাবেন না? তুমি কি আমার প্রেমিকা যে তোমাকে গান শোনাবো? এই বেটা আবার আমাকে অপমান করেছে। সকালে দাবাং মার্ক একটা থাপ্পড়, আর এখন খোঁচা দিয়ে কথা বলা হচ্ছে, তাই না? আরে ভাইয়া, আপনি কেন আমার প্রেমিকা হতে যাবেন? তার সাথে কি আপনার যায়? পিয়াস ভ্রু বাঁকা করে তাকায়। এক লাফে ওই বেলকনি থেকে প্রিয়ার বেলকনিতে চলে আসে। অবাক হয়ে যায় এবার মেহের। তোমার আমাকে ভাইয়া লাগে? তো 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 তো- তো প্রিয়ার ভাই মানে তো আমারও ভাই। না। ভয়ে এবার ফাঁকা ঢোক গিলে নেয়। মেহের রেগে আছে নাকি মানুষটা। রাতের আলোতে এত ভালো করে দেখাও যাচ্ছে না। বেলকনির লাইটও অফ রয়েছে। তাহলে আপনাকে কি বলবো? নাম ধরে বলবে। পিয়াস, পিয়াস আহমেদ প্রার্থ। ছোট করে প্রার্থ বলবে, কেমন? আপনি এত কাছে আসছেন কেন? দূরে গিয়ে দাঁড়ান, আমার ভয় লাগছে। কেন? আমি কি কিছু করেছি? আপনি সরে দাঁড়াবেন কি না? আরও কাছে চলে আসবো। এবার বলো কি করবে? কি রে ভাইয়া, তুই এখানে? প্রিয়ার কথায় দূরে গিয়ে দাঁড়ায় পিয়াস। না মানে তোর বান্ধবী একা একা দাঁড়িয়ে আছে, তাই চলে এলাম। বাবা,
তুই আবার কবে থেকে জনসেবায় নিয়োজিত হলি রে ভাইয়া? যেদিন থেকে তোর বন্ধু চলে এলো, বুঝেছিস? না, প্রথম থেকে বুঝিয়ে বল। কিছু না। প্রিয়া যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আগামাথা কিছুই বুঝতে পারছে না প্রিয়া। মেহেরের হাত ধরে রুমে নিয়ে আসে। ঘুমোতে হবে, কাল সকালেই কলেজ যেতে হবে। সকাল সকাল মেহেরের ঘুম ভেঙে গেছে। প্রিয়া ওঠার আগেই ফ্রেশ হয়ে এসেছে। বই খুলে বসে আছে সোফায়। দরজা নক করছে কেউ। দরজা খুলতেই প্রিয়ার বাবা আরমান সাহেবকে দেখে মেহের আঙ্কেলকে সালাম জানায়। কেউ জানবেও না কাল এসে থেকে কাউকে আমি কতটা মিস করেছি। তাই নাকি? কলেজের ব্যস্ততায় কাল বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, তাই সকাল সকাল চলে এলাম দেখা করে নিতে। প্রিয়ার ঘুম শেষ হয় নাই? ওকে নিয়ে খাবার খেতে আয়, সময় নেই খুব একটা। হুম। মেহের প্রিয়াকে তুলে দিয়ে ফ্রেশ করে রেডি হয়ে নিয়ে দুজনেই ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে। নিচে আসতেই দেখে প্রিয়ার বাবা আরমান সাহেব খেতে বসেছে ছেলের সাথে। ব্রেকফাস্ট করে নিয়ে বের হয় তিনজনে। আরমান সাহেব ওই একই কলেজের টিচার, তাই ওনার সাথেই যাবে। বাইরে আসতেই দেখে আরমান সাহেব আজ কলেজ যাবে না। ওনার আজকেও কি একটা কাজ রয়েছে, তাই পিয়াস ওদের দিয়ে আসতে যাবে। পিয়াসের সাথে গাড়িতে চেপে চলে এসেছে দুইজনে। প্রিয়া আর মেহের কলেজে এসে ওদের বাকি বন্ধুদের কাছে যায়। ঋতু বলে, কি রে প্রিয়া, তোর ভাইয়া না আমাদের কলেজে জয়েন করার কথা, কবে আসবে? ওই কলেজে যেতে তো অনেক দূরে হয়ে যায়। জানি না, তার এখানে আসার ইচ্ছে নেই। আব্বু আছে তো এখানে, একই সাবজেক্টের মানুষ তারা, তাই ভাই এখানে আসতে চাইছেন না। ভালো লাগে না, যদি জানতাম তাহলে আগে ওই কলেজে পড়তাম, তবুও হোমওয়ার্ক ক্লাসের সামনে থাকতে পারতাম। ও আচ্ছা। কি রে, আর সবাই কই? ক্লাসে বসে আছি, চল। মাধব, ঋতু, প্রিয়া, রুমি, সোনিয়া, নয়ন আর ভিকিকে নিয়েই আমাদের ফ্রেন্ড সার্কেল। রুমে গিয়ে ওদের সাথে বসেছি। সকলেই এবার আমরা অনার্স প্রথম বর্ষে। সকলে বসে 3টে ক্লাস করার পর ব্রেকের আওয়ারে মাঠে বসে চিপস খাচ্ছিলাম। এমন সময় পিয়াস ভাইয়া আসলো। আমি গিয়ে শুনে আসছি। বেশ কিছুক্ষণ পর প্রিয়া ফেরত চলে আসে। কি রে, কি হলো? ভাইয়া কাল থেকে এই কলেজে জয়েন করবে। ওয়াও, এই রুমি সানিয়া কেউ আমার ক্লাসের দিকে নজর দেবে না, বুঝলি? মেহের, বল। তুই তো একদম ওদের পাশে দিয়ে আছিস, প্লিজ ওনাকে একটু আমার কথা বলিস। প্রিয়া তো বোন হয়, কিছু বলতে পারে না, প্লিজ হেল্প করিস। আচ্ছা, চেষ্টা করে দেখবো। হাই, তোমরা সবাই ফ্রেন্ড? প্রিয়া পেছনে তাকায়। একটা ছেলে ফর্সা করে কাঁধে ব্যাগ ঝুলানো আছে, চুলগুলিও সিল্কি, সব কপাল জুড়ে ছড়িয়ে রয়েছে। তুমি কে? আমি শুভ, নতুন আসলাম আজকে, এখানে কাউকে চিনি না, যদি আমাকে ফ্রেন্ড করতে। কি রে মেহের, কি করব? করে নে ফ্রেন্ড। শুভ হেসে মেহেরের পাশে ফাঁকা জায়গায় বসে। আমি কি তোমাদের তুমি করে বলবো নাকি তুই করে? বন্ধু আমরা সবাই, তুই করেই বলি। মেহেরের সাথে আমিও একমত। আচ্ছা, এখন তোমরাও নিজেদের পরিচয়গুলো দাও। ওদিকে পেপারস জমা দিয়ে পিয়াস অফিস রুমে থেকে বের হয়েছে। ক্লাস শেষ হবে এখনও 10 মিনিট, তাই বসে এসেছে যখন তখন দুইজনকে একসাথে বাসায় নিয়ে যাবে সে। দাঁড়িয়ে থাকতে থাকতে ওর কলেজ ফ্রেন্ড কাজলের সাথে দেখা, তাই ওর সাথে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাঁটছে। এদিকে কলেজ ছুটি হওয়ার পর সকলে একসাথে বের হয়েছে। পিয়াসকে কারোর সাথে কথা বলতে দেখে ঋতু মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করবে। আমার কি হবে এবার? আমার ক্রাইসে আগে দিয়ে অন্য কাউকে ব্লাইন্ড মারছে। ওর কান্না দেখা মাত্র মেহেরে রাগ উঠে যাচ্ছে। কি ধরনের কান্না শুরু করে দিয়েছে ঋতু? ওর কি জামাই মরে গেছে নাকি? কাঁদিস না ঋতু। মেহের, কাঁদবো না বলছি, সে অন্য কাউকে ভালোবাসে, ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা থাম, ওদের মাঝেও আগুন লাগিয়ে দিয়ে আসি। কাল আমাকে কি জোরেই না থাপ্পড় মেরেছিল। ঋতু মেহেরের দিকে তাকায়। জলদি আগুন লাগিয়ে দিয়ে আই। মেহের বাঁকা হেসে সামনে ওদের দিকে এগোয়। পিয়াসের উদ্দেশ্যে মুচকি হাসি দিয়ে বলে, হাই জান, কি করছো এখানে? মেহের এর এমন কথা শুনে ভেবাচেকা খেয়ে তব্ধা হয়ে গেছে পিয়াস। কাজলও কিছুই বুঝতে পারছে না। মেহের আর উদ্গ্রীব যেন আরও অনেক কিছুই বলতে চাইছে সে। কি কথা বলেছিলে দুজনে? জান বাসায় যাবেন না? চলো। পিয়াস অবাক চোখে তাকায় মেহেরের দিকে। যাব, বাসায় যাব। কাজল আসছি। হ্যাঁ। ওকে, তোকে জান বলে ডাকলো যে?
আরে বুঝতে পারছিস না, ও আমার গার্লফ্রেন্ড মেহের। মেহের, ও হচ্ছে আমার ক্লাসমেট ছিল কাজল। হাই বলো। পিয়াসের মুখে ক্লাসমেট কথা শুনে মেহের মনে মনে বলে, ক্লাসমেট? এইবার বুঝি আমি গেলাম ফেসে। কি দেখতে কি দেখে নিলাম। ওরে গাধার বাচ্চা ঋতু, এটা কেন বুঝলি না যে সে কপত কপতি ছিলই না? জি আপু, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিয়াসের সাথে আসলেই খুব মানায় তোমাকে। এখন আসছি আমি, ওকে? ওর সাথে আমাদের বাসায় আসবে কিন্তু। জি। কাজল চলে যেতেই পিয়াস তাকায় মেহেরের দিকে। ওর চাহনি দেখে ভয়ে মাথা নিচু করে রেখেছে মেহের। এই বুঝি আবার এক থাপ্পড় দিল ডান গালে। প্রিয়ার দিকে তাকাচ্ছে বারবার। প্রিয়া অসহায় চোখে তাকিয়ে আছে মেহেরের দিকে, কিন্তু অবাক করার বিষয় হলো পিয়াস কিছুই বলছে না। প্রিয়া সাহস করে এগিয়ে আসে। ভাইয়া, বাসায় যাবি না? হুম। গাড়িতে গিয়ে বসো। আমার সাথে প্রতিশোধ নিতে চাইছিলে বুঝি মেহের? তাতে কি, তুমি আসলেই আমার গার্লফ্রেন্ড হবে, আর খুব শীঘ্রই বউ বানাবো তোমাকে। তোমাকে জ্বালাতে আমার খুব ভালো লাগছে। তুমি শুধু দেখতে পুতুলের মতোই নও, তুমি আসলেই আমার মনের মতো। তোমার সাথে আমার জমবে বেশ। মেহের চুপচাপ পেছনে বসে আছে। পিয়াস গাড়ি করে সোজা বাসায় এসেছে। প্রিয়া, তোর বান্ধবীর সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, ও আসলে না জেনে এইসব বলেছে। আমি ওকে বুঝি। আমি তোকে বোঝাতে বলেছি কি কিছু? না। তাহলে তুই যা, ওর সাথে আমার বেশ কিছু কথা আছে। প্রিয়া আর থামে না, মেহের এর দিকে তাকায়। মেহের প্রিয়ার ফ্যাকাশে মুখ দেখে এবার সত্য কেঁদেই দেয়। ভয়ে এই 2 দিনে বেশ বুঝে গেছে প্রিয়া স্বাভাবিক মানুষ নয়, আসলে একটা সাইকো। তাও নয়, সে তো একটা সাইকেল। প্রথম দেখাতেই কেউ তা না হলে ওইভাবে থাপ্পড় দিতে পারে? পিয়াস মেহেরকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে গেছে। কিছু বলার আগেই কাঁদছে এই মেয়ে। প্রিয়া মেহেরের পাশে আসার সাহস পাচ্ছে না। মেহেরের কান্না দেখে প্রিয়া নিজেও কেঁদে ফেলেছে। এবার পিয়াস বিরক্ত হয়ে যাচ্ছে। মাথার চুলগুলি নিজের হাতেই টেনে পিছনে নিয়ে যায়। বিরক্ত চোখে দুজনকে দেখে ভেতরে চলে যায়। প্রিয়া মেহেরকে ধরে ধরে রুমে নিয়ে আসে। প্রীতি মেয়ে দুটোকে ফ্রেশ হতে বলেছে। প্রিয়া, আমি আর এখানে থাকবো না। কেন? এভাবেই আমি চলে যাব। আব্বু আম্মু কি ভাববে বুঝতে পারছিস? তবু আমি চলে যাব। তুই বুঝিয়ে বলবি যে আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, তাই আমি চলে যেতে চাইছি। এও 2 মাস আমি মামার বাসায় চলে যাব। সপ্তাহে সপ্তাহে ক্লাসের নোট তুই আমাকে দিয়ে দিবি অনলাইনে, তাহলেই হবে। ক্লাস করার দরকার নেই। আঙ্কেল আন্টি কি ভাববে ভাইয়াকে? যে যা ভাবার ভাবুক। প্রিয়া, প্রিয়া, হ্যাঁ আম্মু। পার্থ তোদের নিয়ে ঘুরতে যাবে বলেছিল, যাবি কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু মেহের? মেহেরও যাবে মা। মেহের যাবে না তুমি ঘুরতে? জি মানে? আরে যাও না, কাল থেকে আবার পার্থ তোমাদের কলেজে জয়েন করবে, আবার ছুটি পাবে কবে বলা যায়। যাও তোমরা ঘুরে আসো, আমি রাতের রান্না চাপিয়ে দিই। শোন, মনি বলেছে বলেই যাচ্ছি আর থাকছি। তুই থাকছিস এটাই খুশি আমি। চল এখন। পিয়াস গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া আর মেহের এসে পাশে দাঁড়িয়েছে। ওঠ প্রিয়া। হ্যাঁ ভাইয়া। মেহের আয়। মেহেরও আস্তে করে উঠে বসে প্রিয়ার পাশে। প্রিয়ার সামনে বসে সে নিজেই ড্রাইভ করবে। গাড়ি এসে থেমেছে নদীর তীরে। এটা কাঁচা মাটির রাস্তা দিয়ে এসে থেমেছে কিছুটা। গাড়ি থেকে নামতেই শীতল বাতাসে শরীর ছুঁয়ে যাচ্ছে। প্রিয়া আবেগ ধরে রাখতে না পেরে ভাই আর মেহেরকে রেখেই আগে আগে সবটা দেখার জন্য ছুটে গেছে কিনারার দিকে। মেহেরও পা বাড়াবে, তার আগেই পিয়াস বলে, তখন কান্না করলে কেন? ভেবেছিলাম আপনার বান্ধবীর সামনে উল্টোপাল্টা কথা বলে ফেলেছি ভেবে আমাকে বকা দিবেন। প্লিজ কিছু বলবেন না। আসলে আমরা ভেবেছিলে মেয়েটা আমার গার্লফ্রেন্ড, আর তোমাকে আমি মেরেছি তার প্রতিশোধ নিবে আমার ভালোবাসা আগুন ধরিয়ে, তাই না? হ্যাঁ। ইস রে, মাঝখান থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেলে। সো এখন আমরা প্রেম করতেই পারি, তাই না? মানে আমি যাই প্রিয়ার দিকে? আমি সাথেই যাচ্ছি তোমার। একসাথে নদীর ধারে রাস্তায় ঘুরে ফিরে গাড়ি করে বাজারের দিকে চলে আসে। এই গরমে ঠান্ডা কিছু হলে মন্দ হয় না, তাই 3 জনে আইসক্রিম নিয়েছে। এখন রাত 9টা। প্রীতি দুজনকে ডিনারের জন্য ডেকে গেছে, কিন্তু প্রিয়ার ম্যাথ এখনও শেষ হয়নি, তাই মেহেরও তার জন্য বসে। পিয়াস আবার এসেছে ডাকতে দুজনকে। হয়নি? মেহেরের হয়েছে, আমার শেষ হয়নি।
ওকে নিয়ে যা, আমি আসছি। আচ্ছা, মেহের চলে এসো। বিনা বাক্য মেহের পিয়াসের সাথে যাচ্ছে। বিকেলে দুজনে অনেকটা ফ্রি হয়ে গেছে। খাবার টেবিলে আগে থেকেই আরমান সাহেব আর প্রীতি বসে খাবার খাচ্ছে। পিয়াস আর মেহের পাশাপাশি চেয়ারে বসেছে। সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়েছে আরমান। প্রীতি ব্যস্ত হাতে ছেলে মেয়েকে ডিনার সাজিয়ে দিচ্ছে প্লেটে। এর মাঝে প্রিয়া এসে বসেছে মেহেরের সামনের চেয়ারে। হয়ে গেছে তোর অঙ্ক করা? হ্যাঁ মাম্মাম, বলেছিলাম কি ভাইয়া তুই কাল থেকেই আমাদের কলেজ জয়েন করবি। হঠাৎ আমাদের কলেজে জয়েন করছিস যে? তোর কোনো প্রবলেম? আরে না, মেহের তরকারি নিচ্ছিস না কেন? আমি নামিয়ে দিই। না, আমার খাওয়া হয়ে গেছে। এত অল্প খেলে হয়? আমি খাইয়ে দেব? না মনি, আর খাবো না প্লিজ, আমি আসছি। আচ্ছা। সকালে প্রথম ক্লাস করে সবাই মাঠে এসেছে। শুভ হেসে হেসে মজার ফানি বলছে সব। হাসতে হাসতে শেষ সকলেই। প্রিয়া বেশ করে হেসে হেসে পড়ে যাচ্ছে মেহেরের উপরে। এক পর্যায়ে শুভ সহ মেহেরের দিকে হেলে এসেছে। এর মাঝে একটা মেয়ে এসে বলে, ক্লাসে স্যার এসেছে অনেকক্ষণ, তোমাদেরকে এক্ষুনি যেতে বলেছে। যে রাগী চেহারা স্যার এসেছে ক্লাসে আজকে, আর তোমরা রেহাই পাবে না। মেয়েটা চলে যেতে মেহের প্রিয়ার দিকে তাকিয়ে বলে, এই তোর ভাইয়া আবার ক্লাসে যায়নি তো? আমার ক্রাশের ক্লাস হচ্ছে এখন, আমি গেলাম, বাই। ঋতু শোন, ধুর চলেই গেল। শুভ চল দ্রুত। ক্লাসের সামনে আসতেই প্রিয়া প্লাস বাকি সকলেই অবাক। ঋতু কান ধরে দাঁড়িয়ে আছে হোয়াইট বোর্ডের সামনে। এত বড় মেয়েকে এত বড় শাস্তি। পিয়াস বাইরে তাকিয়ে দেখে মেহের ভয়ে শুভর হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। শুভ ধরে রেখেছে আরেক হাতে, যা দেখামাত্র চোখ থেকে অগ্নি বর্ষিত হচ্ছে পিয়াসের। একটা ক্লাস করেই হাওয়া খাওয়ার জন্য মাঠের মাঝে গিয়ে বসতে হয়? ভাই, এটা বাসা নয়, আর আমিও কারো আলাদা করে কেউ নই। এখানে সকলের জন্যই আমি টিচার। স্যার আর হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। প্রিয়ার কথার সাথে সাথে সোনিয়া আর মেহেরও ইশারায় সরি বুঝায়। কিন্তু পিয়াস প্রথমে স্কেল নিয়ে ছেলেদের পিঠে জোরে একটা একটা করে আঘাত করে বেঞ্চে গিয়ে বসতে বলে। আর এও বলে এই আঘাতের কথা মনে রেখে যেন পরবর্তীতে বাইরে যায় ক্লাস বাদ দিয়ে। প্রিয়া ভাবছে তার মানে মেয়েদের কিছুই বলবে না, শুধু কানে হাত দিয়ে দাঁড়িয়ে রাখবে। এ আর কি এমন ব্যাপার। কিন্তু পিয়াস এবার ওদের দিকেও আসে। স্কিন নিয়ে একে একে দুইজনকে আঘাত করে। এরপর আসে মেহেরের সামনে। মেহেরও ভাবে তাকেও হয়তো বাম হাতে আঘাত করবে, তাই হাত বাড়িয়ে দেয়। কিন্তু প্রার্থ শুধু ওর বাম হাতেই নয়, ডান হাতেও আঘাত করেছে। পরপর দুইটা শব্দে কেঁপে উঠেছে মেহের। চোখ বন্ধ রাখলেও তা থেকে পানি বের হতে চাইছে। অতি সন্তর্পণে চেপে রেখেছে সে নিজেকে। পিয়াস সরে দাঁড়ায়, এ নিয়ে আর কথা বলে না। সকলে নিজের জায়গায় বসে যাও। আমি পিয়াস আহমেদ প্রার্থ, তোমাদের প্রার্থ স্যার। আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব সপ্তাহে 3 দিন করে। এবার বই বের করে আমাকে দেখাও স্যার এর আগে কতটা এগিয়ে নিয়ে গেছে তোমাদের। বাসায় এসে কান্না করছে মেহের। পিয়াসের ক্লাস করে প্রিয়া মেহেরকে নিয়ে ওর আব্বুর সাথে কথা বলে ছুটি নিয়ে বাসায় চলে এসেছে। মেয়েটার হাতের তালুতে এতটা জোরে আঘাত করেছে যে হাত থেকে এখনো রক্ত ঝরে যাচ্ছে। ইস, ভাইয়াটা আসলে সাইকো হয়ে গেছে। একটা মেয়ের কারণে মেয়েটাকে কি করে তা জানে না। প্রিয়া শুধু জানে তার ভাই একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু মেয়েটার সাথে তার ভাইয়ের শুধুমাত্র 2 বার দেখা হয়েছে, এরপর আর খুঁজেও পায়নি। সেখান থেকে মূলত পিয়াস সাইকোদের মতো আচরণ করে। কিন্তু আজকে মেহেরকে এভাবে ব্যথা দেওয়া কি আছে? না, তার ভাই একটু নয়, বেশ বেশি বাড়াবাড়ি করছে। প্লিজ মেহের, এভাবে কান্না করিস না। আমি আম্মুকে বলে দিয়েছি সব। আম্মু দেখবি ভাইয়া চলে এলেই ওকে বকবে। তুই বুঝতে পারছিস না প্রিয়া, তোর ভাই আমাকে আসলে সহ্যই করতে পারছে না প্রথম থেকেই। এই কারণে বারবার আমার সাথে এরকম বিহেভ করছে। আমার হাতে প্রচন্ড জ্বলছে প্রিয়া, ব্যান্ডেজ যা করে করার দিব? দ্রুত কর। আমার ভালো লাগছে না। আম্মুটাও আসবে কখন কে জানে। আমার এখানে আর এক মুহূর্তও ভালো লাগছে না। প্রিয়া আসবো? ভাইয়া তুই এখানে কলেজ থেকে এত দ্রুত চলে এলি? ওর হাতের অবস্থা কেমন হয়েছে? তুই ওভাবে কেন আঘাত করলি ওর হাতে? তুই নিজেই দেখ কি করে দিয়েছিস।
পিয়াস এগিয়ে আসে মেহেরের দিকে। ওকে দেখেই মেহের কপাল কুঁচকে অন্যদিকে মুখ করে রেখেছে। প্রিয়া পিয়াসের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পিয়াসের হাতেও ব্যান্ডেজ করা, ব্যাপারটা কি? পিয়াস মেহেরের মুখে হাত রেখে আলতো করে মুখটার সামনে নিয়ে আসে। এরপর জিজ্ঞেস করে, আমাকে শাস্তি দিতে চাইলে দিতে পারো, মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে কখনো চোখ ফিরিয়ে অন্যদিকে ধ্যান দিও না, তাহলে আমি তোমার ওই চোখ তুলে নেব, বুঝেছো? হাত দেখাও আমাকে। দেখাবো না। পিয়াস এক প্রকার জোর করে মেহেরের হাতে ব্যান্ডেজ করে দিয়ে ক্রিম লাগিয়ে চলে যায়। প্রিয়া অবাক হয়ে যাচ্ছে বারবার। কিছু একটা চলছে তার ভাইয়ের সাথে, কিন্তু কি বুঝতে পারছে না। পিয়াস চলে যেতেই মেহের বিছানা ছেড়ে উঠে আসে। দেখলি, ভালো মানুষ হলে তোর ভাই আমাকে আবার এইভাবে বলতে আসতো না। আমার চোখ তুলে নেওয়ার হুমকি দিচ্ছে সে। এই মেহেরের ছাড়া যাবে না, এইভাবে কিছু একটা করতে হবে। দুপুরের দিকে বাথরুমে গিয়েছে পিয়াস। গোসল করে বের হয়ে আসবে সেই মুহূর্তে দেখে তার টাওয়াল নেই ওয়াশরুমে। সচরাচর তার রুমে কেউ আসে না। প্রিয়া আসার হলে নক করে আসে, হয়তো টাওয়াল আনার কথাই মনে নেই তার, তাই ভেজা প্যান্ট পরে বের হয়ে আসতে নেয়। কিন্তু রুমের ভেতরে দরজা ফাঁকা করে দেখে তার বিছানায় মেহের আর প্রিয়া বসে আছে। তার মানে আমার পাখিটাই আমার থেকে বদলা নিতে এসব করে ফেলেছে? আমার বুঝি ইজ্জত নেই? বের হচ্ছি না আমি। ওয়াশরুমে সে অবস্থাতেই 1 ঘন্টা ধরে বসে আছে পিয়াস। মেহের বারবার তাকাচ্ছে ওয়াশরুমের দিকে। প্রীতি কয়েকবার বলে গেছে লাঞ্চ করতে যেতে। ওরা দুজনে বলেছে প্রার্থ আসলে একসাথে যাবে খেতে। প্রিয়াও কয়েকবার তাকিয়েছে সে এসেছে মেহেরের হয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে, কিন্তু এটা জানে না মেহের লুকিয়ে আগে এসে ওয়াশরুমে দরজা খুলে আর উপর থেকে টাওয়াল নিয়ে বের হয়ে এসেছে পেছন থেকে। এখন প্রিয়ার বিরক্ত লাগছে, এত সময় লাগে গোসল দিতে? নতুন বৌদরে এত সময় লাগার কথা নয়। কি রে ভাইয়া, তুই কি আসবি না নাকি? চলে যাব? প্রিয়া, চলে যাব? এতক্ষণ বসে একাই চলে যাব আর কিছুক্ষণ অপেক্ষা করি? পিয়াস এবার ভালোভাবেই বুঝতে পারছে মেহের জেনে বুঝেই তাকে এমন পরিস্থিতিতে রেখেছে। রাগে চোখ লাল হয়ে যাচ্ছে। এবার আর কতক্ষণ সে এভাবে ভেজা কাপড়ে দাঁড়িয়ে রইবে? ঠান্ডা লেগে গেল বলে পিয়াসের। পিয়াস পরে খেয়ে নেবে, তোরা দুজনে আয়। মেহের, আজকে আমি তোকে খাইয়ে দিচ্ছি, কেমন? এই হাতে একা খেতে পারবি না, চল আমার সাথে। প্রায় 2 ঘন্টা চলেছে, পিয়াস বাইরে আসতে পারছে না। এবার আসলেই ওনার বাইরে আসার দরকার। মেয়ের ঠোঁটের কোণে হাসি এঁকে চলে গেল প্রীতুর সাথে। প্রিয়া বেশ বুঝতে পারছে নিশ্চয়ই মেহেরের হাতে রয়েছে, তা না হলে এত সময় নিয়ে গোসল করার মানুষ তার ভাই নয়। তবুও আপাতত মেহেরের সাথে যাচ্ছে। টেবিলে বসার মিনিট কয়েক পরে পিয়াস এসেছে। চোখের চারপাশ লস্য হয়ে আছে, নাকের আগাটুকুও লাল, একটু পরপর হাঁচি চলে আসছে। মেহের পিয়াসের দিকে তাকিয়ে বারবার মুচকি হেসে যাচ্ছে। সে সাথে প্রিয়ার পাশে বসে প্রীতির হাতে খাবার খেয়ে নিচ্ছে। প্রীতি খাওয়া শেষ করেই মেহেরের হাতে ট্যাবলেট ধরিয়ে দিয়েছে। মনি, এটা খেয়ে নে, দেখবি ব্যথা কমে যাবে। আচ্ছা। মেহের ট্যাবলেট খেয়ে প্রিয়ার রুমে চলে এসেছে। তার বোন মালিহার কল এসেছে, ফোন হাতে নিয়ে। হ্যাঁ আপু, কেমন আছিস? আমার খালামণি কেমন আছে? বেশ আছি, তুই কেমন আছিস? শুনলাম হাতে ব্যথা পেয়েছিস। আমাকে পিয়াস বলেছে। ওনার সাথে তোমার কথা হয়? আগে হতো না, এখন হচ্ছে। আসলে এসএসসি পর্যন্ত আমরা এক স্কুলেই ছিলাম, তারপর আর লম্বা সময় দেখা হয়নি। ও দেশের অন্য প্রান্তে গিয়েছিল, আমরা এক প্রান্তে। ফেসবুকে যোগাযোগ থাকলেও তেমন কথা হয়নি। কি করছিলি? বসে আছি, লাঞ্চ করে এলাম। তুমি লাঞ্চ করেছো? জানো, আমার বন্ধু খুব একটা ভালো নয়, মাথায় প্রবলেম আছে, যাকে বলে সাইকো। এই এক রূপ, আবার আরেক রূপ। তোকে বলেছে আমি হাতে ব্যথা পেয়েছি? সে নিজেই ব্যথা দিয়েছে। কলেজে ক্লাসে জয়েন দিতেই লেট হয়ে গেল, আর সেও কি আঘাতটিটাই না করলো। পুরো হাত ব্যথায় নীল হয়ে গেছে, এমনকি তালুতে কেটেও গেছে। আবার বাসায় এসে ব্যান্ডেজ করে দিচ্ছে। এইসব কি রে ভাই বল? জানিস, আমিও তার প্রতিশোধ নিয়েছি। এমন চাল চেলেছি যে আজকে রাতের মাঝেই অসুস্থ হয়ে যাবে। কি করেছিস? মেহের একে একে সব কথা বলছে। মালিহাকে এখানে আসার পর থেকে সব ঘটনা চোখের পলকে বলে যাচ্ছে। এরপর মালিহা হেসে কল রাখে। প্রিয়া এসেছে। ভাইয়ের হুট করেই জ্বর বেঁধে গেল। এত সময় শাওয়ার কেন নিল বুঝতে পারলাম না। তুই কিছু করিসনি তো প্রতিশোধ নিতে?
মেহের মুখটা কাচুমাচু করে বলে দিল, আমি কি তোর ভাইয়ের পিছু লেগেছি যে প্রতিশোধ নিতে যাব? তাহলে তখন ভাইয়াকে দেখে হাসছিলি কেন? সে তো আমার হাসি পেল, তাই হাসলাম। তুই না হাতে ব্যথা পেয়েছিস, তবুও হাসি পেল? এবার মেহের রেগে গেল। এই কারণে শুধু হাসি পাবে, বিনা কারণে হাসি পাওয়া যাবে না। তুই কি পাগল যে বিনা কারণে হাসবি? দেখ, আমি মোটেও পাগল নই, এভাবে বলবি না। আচ্ছা তুই বস, আমি ভাইয়ের রুমে যাচ্ছি, প্রচন্ড জ্বর বেঁধেছে শরীরে। বেশ সময় পার হয়ে যাচ্ছে। প্রিয়া পিয়াসীর রুমে গেছে 3 ঘন্টা হবে। রাতের 8টা বাজতে চলেছে। মেহেরের এখন হঠাৎ করে কেমন যেন ভালো লাগছে না আজকে। পিয়াসীর অসুস্থতার কারণে যে মেহের নিজেই ধীর পায়ে পিয়াসীর রুমের দিকে যায়। সেখান থেকেই দেখছে প্রিয়া আর প্রীতি বসে আছে পিয়াসীর পাশে, গায়ের উপর সাদা মোটা একটা মকলের কম্বল। এই গরমেও তার শীত পাচ্ছে। মেহেরকে দেখে প্রিয়া চলে এলো। তোর কাছেই যাচ্ছিলাম, সেই কখন থেকে তোকে একা রেখে এসেছি। ভাইয়াকে দেখতে ভিতরে যাবি নাকি রুমে যাবি? এসেছি যখন দেখা করেই যাই। আচ্ছা, আম্মু আছে, তুই গিয়ে বস, আমি একটু আসছি রুম থেকে। মেহের এসে দাঁড়িয়েছে বিছানার পাশে। নিজেকে কেমন যেন অপরাধী মতো মনে হচ্ছে। চোখটা কেমন লাল হয়ে আছে। পিয়াসের অবস্থা খুব খারাপ। এই অল্পতেই এত অসুস্থ হয়ে যাবে মেহেরের কল্পনার বাইরে। প্রীতি মেহেরকে দেখেই বলল, মণিমা তুই একটু বস, আমি পিয়াসের জন্য স্যুপ করে নিয়ে আসছি। প্রীতি বের হওয়ার সময় দরজা চাপিয়ে দিয়ে গেল। মেহের তাকাতে পারছে না ওই লাল চোখের মানুষটার দিকে। এই মুহূর্তে প্রচণ্ড ভয় লাগছে পিয়াসকে, তবুও রয়েস হয়ে বলল, আমি বুঝতে পারিনি পিয়াস ভাইয়া যে আপনি এইটুকুতেই এতটা অসুস্থ হয়ে যাবেন। আমি তো শুধু হালকা করে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সরি ভাইয়া। মেহেরের মুখে আবারও ভাইয়া ডাক শুনে এবার সত্য চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেল। ইচ্ছে করছে এই মেয়েকে বুঝিয়ে দিতে সে তার ভাইয়া হতে চায় না, ভালোবাসার মানুষ হতে চায়। ভাইয়া? আবার ভাইয়া বলে ডাকলা? নাম ধরে বলো, ভাইয়া বলবে না। কেন? 4 বছর ধরে এই ডাকটা শোনার জন্য অবশ্যই আমি তোমার অপেক্ষা করিনি। অজান্তেই মেহেরের মুখ গোল হয়ে গেল। কি বলছে এসব পিয়াস? 4 বছর? 4 বছর কেন, 1 সপ্তাহ আগেও তারা দুজন দুজনকে চিনতন। আচ্ছা, জ্বর এর মোহে আবুল তাবুল বলে যাচ্ছে নাকি পিয়াস? তখন আমি সবে ভার্সিটি লাইফ শেষ করেছি। একদিন বন্ধুদের সাথে বিকেলে ঘুরতে বের হয়েছি। শহর থেকে বেশ দূরে একটা পুকুরের ঘাটের সৌন্দর্য দেখে সব বন্ধুরা মিলে সেই পুকুরের পাশে রাখা বেঞ্চিতেই বসেছিলাম। যেহেতু আমি রাজশাহী ভার্সিটিতে ছিলাম, ঢাকাতে অনেক বছর হয়, সেভাবে থাকা হয় না। মৌচাক কখনো কখনো বন্ধুদের সাথে গিয়েছি, ভেবেছিলাম শান্ত পরিবেশের গল সেখানেই হওয়া ভালো। হুট করে একটা মেয়ে দৌড়ে গেল আমার সামনে দিয়ে। অপলক তাকিয়ে রইলাম। তার পেছনে পেছনে আরও একটা বাচ্চা ছেলে। বন্ধুদের জানালাম মেয়ে নয়, পরী দেখেছি আমি। আমার তাকে চাই মানে চাই। আশেপাশের প্রত্যেকটা বাসাতে খোঁজ লাগিয়েছি কোন বাসার মেয়ে সে, কিন্তু পাইনি। মাঝে মাঝে স্বপ্নে দেখতাম একটা মেয়ে আমার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে আর আমি তার পিছু নিয়েছি। এত চেষ্টা করেও তাকে ছুঁতে পারছি না। প্রতিদিন ওই এক স্বপ্ন মাথা খারাপ করে দিয়েছিল আমার। আর্ট কলেজের টিচার রোশান স্যারের সাথে কথা বললাম, জানালাম আমি একটা ছবি আঁকিয়ে নিতে চাই। স্যারও বেশ করে আমার থেকে বর্ণনা দিয়ে সুন্দর করে একটা অ্যালবাম করে নিলাম। রোজ দেখতাম, তবুও মৌচাক যেতাম নিয়ম করে, সাভার থেকে দূরে হলেও যেতাম। তারপর কেটে গেল 7 মাস। প্রতিদিন এক স্বপ্ন দেখতে দেখতে রাত শেষ করতাম। কলেজে জয়েন করলাম মৌচাক, সেখানে থেকে গেলাম, খোঁজ পেলাম না। বন্ধুরা বলতে থাকলো এইটা পাগলামি ছাড়া আর কিছুই না। একটা মেয়েকে একটুক্ষণের জন্য দেখে তাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। তবু আমি ভুলতে পারলাম না। বাসায় এসে অন্যমনস্ক হয়ে রইতাম। আম্মু প্রায় আমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল। আব্বুর অবস্থা কেমন ছিল তা খুব বুঝতে পারছিলাম। তিনি ছেলের চিন্তায় একই সাথে হতাশ। ধীরে ধীরে চাইলাম মেয়েটাকে ভুলে যাব। এভাবেই গেল 2 বছর। তারপর ব্যস্ত শহরে তাকে আবারও দেখতে পেলাম। তার আম্মু তাকে ডাকছিল, মেহেরিমা দ্রুত আয়, বাসায় ফিরতে হবে। আবারও সেই চেনা মুখ, সেই একই ভঙ্গিতে দৌড়ে আমার সামনে ধরে রাস্তা পার হয়ে গেল। ওকে দেখা মাত্র আমি পিছু নিলাম, কিন্তু আর পেলাম না।
ঘুমিয়ে গেছে পিয়াস। এতক্ষণ আস্তে ধীর আওয়াজে এসব শুনে যাচ্ছিল মেহের। কি বলল এসব পিয়াস? তাকে নিয়ে, তাকে খুঁজে চলেছে, তাকে ভালোবাসে এই সাইকোটা, এতটা ভালোবাসে। হ্যাঁ, সেদিন মৌচাকে মেহের ওর খালার ছেলে তালহা ছিল সেই পুকুরের সামনে। আর ব্যস্ত শহর কখন দেখেছে পিয়াস তা জানে না মেহের। অপলক তাকিয়ে রইল পিয়াসের দিকে। প্রিয়া এসেছে মেহেরকে দেখেই বলল, কি রে, তুই এভাবে দাঁড়িয়ে কান্না করছিস নাকি? হ্যাঁ। কি? আমার জন্যই এত? প্রিয়া তো এসব জানেই না, শুধু মনি জানেন। বল। কিছু না। জানিস মেহের, তুই ভাবতেও পারছিস আজ আমি কত খুশি। তোর ভাইয়া না অসুস্থ, তবে তুই এত খুশি কেন? সুসংবাদ, অসুস্থতার চেয়েও গুরুত্বপূর্ণ আমার কাছে। চল এবার নিচে যাই। মেহের তাকায় পিয়াসের দিকে। ঘুমিয়ে আছে মানুষটা, এত নিষ্পাপ দেখতে লাগছে কেন? ঘুমন্ত মানুষদের বুঝি দেখতে এরকম সুন্দর লাগে? উফ মেহের, তুই কি সব যাতা ভাবছিস? এই ছেলে খুবই রাগী, এর সাথে তোর কখনোই ভালোবাসা হতে পারে না। যত দ্রুত সম্ভব এখন কেটে পড়। রাতের বাজে 10টা। আজকে ডিনারের লেট হয়ে গেল। পিয়াস এখনও ঘুমেই রয়েছে। প্রীতি গিয়ে বসে আছে সেখানে ছেলের পাশে। প্রিয়ার সাথে মেহের লিভিং রুমে বসে রয়েছে। ভালো লাগছে না তখন থেকে। প্রিয়া, ওনার কি জ্বর কমেছে? ভাইয়ার? হুম। মাত্র আম্মু খাবার খাওয়াতে গেছে। চল গিয়ে আরেকবার দেখে আসি। চল। পিয়াসের সাথে দেখা করে রুমে এসে শুয়ে পড়েছে মেহের আর প্রিয়া। আরমান সাহেব ডাক্তার এনেছিলেন ছেলের জন্য। প্রিয়া ঘুমিয়ে পড়েছে। মেহের এর চোখে ঘুম আসছে না। তখন থেকে পিয়াসের কথা সবটা জুড়ে ভেবেই যাচ্ছে। ভাবতে ভাবতে মাথা ধরে যাচ্ছে এবার। কি এক জ্বালা। সকালবেলায় পিয়াস বিছানা ছেড়ে ওয়াশরুমে গেছে। গোসল দিয়ে বের হয়েছে, জ্বর ছেড়ে যাচ্ছে বিধায়। সকালের নাস্তা করতে ডাইনিং রুমে এসেছে। আজকে প্রিয়া একাই খাবার খাচ্ছে। মেয়েরকে না দেখে পিয়াস জিজ্ঞেস করলো, একা? তোর প্রিন্স সারা রাত ঘুমোতে পারেনি, এখন ঘুমোচ্ছে। কেন? রাতে কি হয়েছিল? হাতের ব্যথা বেড়ে গিয়েছিল নাকি? না, হয়তো ভাবছিল ওর জন্যই তোর অসুস্থতা হয়েছে, তাই নিজেকে দোষী ভাবছিল। ও, ডেকে তুলে দে। খাবার খাইয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে বল, আমি সাথে নিয়ে যাব। ও বোধহয় আজকে যাবে না। কলম ধরবে কিভাবে? তালুতেই আঘাত পেয়েছে না। ও, তাহলে আর কি, তুই যাবি? একটা কথা জিজ্ঞেস করতাম। বল। লম্বা করে ছেলেটার নাম কি যে কাল মেহেরের হাত ধরেছিল? শুভ হবে হয়তো। আমাদের নতুন ফ্রেন্ড হয়েছে। মেহেরের থেকে দূরে থাকতে বলিস ওকে। তার মানে কাল তুই? ওর হাত নিজে থেকে ধরেছিল বলেই মেহেরকে আলাদা শাস্তি দিয়েছি। তুই আসলে একটা সাইকো ভাইয়া। সামান্য এই কারণে এভাবে ওকে? আচ্ছা, ও আমাদের ফ্রেন্ড ভাইয়া, তুই ব্যাপারটাকে এভাবে ভাবছিস কেন? আর তাছাড়া মেহেরকেও তুই এখনো কিছুই জানাস নাই, তবে ও এসব বুঝবে কি করে? তুই বুঝিয়ে দিবি। আমি? কলেজে আসার পর থেকেই শুনছে মেহের আজকে যেভাবেই হোক ঋতু পিয়াস স্যারকে মনের কথা জানাবেন। মাধব আর ভিকি মিলে ঋতুকে উৎসাহ দিচ্ছে। ছনিয়া, রুমি আর শুভ মিলে চুপ করে বসে রয়েছে। এই মুহূর্তে কেন জানি মেহেরের ভালো লাগছে না ঋতুর কথা মেনে নিতে। কাউকে পছন্দ হলে তাকে নিজের মনের কথা জানাতে হবে কেন? প্রিয়া ঋতুকে কি বলবে বুঝতেই পারছে না। এখন যদি সত্যিই পিয়াসকে এসব বলতে যায়, জানি না কি বলে বসে ঋতুকে। পিয়াসের গাড়ি আসতেই ঋতু আমার পিয়াস এসে গেছে বলে উঠে দাঁড়িয়েছে। মাধবের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। প্রিয়া বারবার পেছন থেকে বলে যাচ্ছে ঋতুকে থেমে যেতে, কিন্তু সে কি প্রিয়ার কথা শোনার মুডে আছে এখন? পিয়াস গাড়ি পার্ক করে এসেছে গেটের সামনে। মেহের আর প্রিয়াকে নামিয়ে দিয়েছিল। ছাত্র ছাত্রী ছিল বিধায় গাড়ি নিয়ে ভেতরে আসতে পিয়াসের সময় লেগে গেল। ঋতু পিয়াস আসতে সামনে দাঁড়িয়েছে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কিছু দরকার? জি স্যার। বলো। স্যার মানে বলছিলাম যে দ্রুত বলো, আমার ক্লাসের দেরি হবে। স্যার আপনি কি কাউকে পছন্দ করেন? ঋতুর প্রশ্ন শুনে পিয়াসের খটকা লাগছে, তাই শুরু আর চোখে ঋতুর দিকে তাকিয়ে আছে। কেন? স্যার আপনাকে মানে? হ্যাঁ আমাকে। আপনাকে? আমি বলি স্যার আবার কি রিয়াকশন দিতে পারে যদি সেদিনের মতো আজও কাঁধে দাঁড় করে রাখে? আবার বাকি মান সম্মানটুকুও চলে যাবে আমার। আসছি। হ্যাঁ না
না স্যার। তাহলে বলে দাও। ঋতু বড় করে দম নিয়ে বলেই দিল, স্যার আপনাকে মেয়ের পছন্দ করে, এই ফুলগুলো আপনার জন্য পাঠিয়েছে। আসলে ও আসতে সাহস পাচ্ছিল না তো তাই আমাকে পাঠিয়েছে। দিন স্যার প্লিজ। পিয়াস এক চিলতে হাসি মেখে ঋতুর হাত থেকে ফুলগুলি নিয়ে নিল। ওদিকে বাকি সবাই দুজনের কথাবার্তা না শুনে শুধু দেখেই গেল। পিয়াস ঋতুর থেকে ফুল নিচ্ছে, তাও আবার হাসি মাখা মুখে। ফুলের বুকে আবারও নিজের গাড়িতে রেখে অফিস রুমের দিকে গেছে পিয়াস। ঋতু মুখটা কাচুমুচু করে এদিকে এগিয়ে আছে। এদিকে কেউ বুঝতে পারছে না ঋতু অমন করে মুখ করে রেখেছে কেন। প্রিয়া আহত নয়নে তাকিয়ে আছে ঋতুর দিকে। তার ভাই এত সহজে ঋতুর থেকে ফুল নেবে সে ভাবতেও পারেনি। সোনিয়া ঋতুকে প্রশ্ন করে, কি রে, ফুল দিলি, সেও নিল, তবু মুখটা এমন করে কেন রেখেছিস? আমি তো। ভিকি বিরক্ত এদেরকে নিয়ে। তুই কি? আমি না, আমার নাম করে বলার সাহসী পেলাম না, বলেছি ফুলগুলো পাঠিয়েছে, মেহুর নাম বলে দিয়েছি। আমার পাগল হয়ে গেছিলি? আমার নাম কেন? ঋতু, তুই ভাইয়ের কাছে মেহেরের নাম করে দিয়েছিলি, ভাইয়া কি ভাবছে তাহলে বল? ভাবছি আমি না, মেহের স্যারকে পছন্দ করি। সরি মেহের। এবার আমার কথা ভাব, সবাই আমার কি হবে? এই গাধিকে দিয়ে কিছুই উপকার করা হচ্ছে না, ক্ষতি ছাড়া। শুভ বিরক্ত চোখে ঋতুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই আর কাউকে পেলি না? মেহেরের নাম কেন বলতে গেলি? জানি না রে ভাই। এটা কোনো কথা? এবার যদি অন্যরকম হয়? আমি আর পাঠ্য স্যারের দিকে নজর দিচ্ছি, শুধু ভালো লাগতো বুঝি আমার কাছে, তাই কাছে গেলে আমি ভয় মরে যাই। এভাবে প্রেম হবে না আমাদের। আজকে থেকে উনি আমাদের দুলাবে, ওনার সাথে বোন বিয়ে দেবো। যত সব। রাগে বক বক করতে করতে শুভ ক্লাসের দিকে চলে যাচ্ছে। প্রিয়া সেদিকে একবার তাকিয়ে মেহেরের দিকে তাকালো। চল সকলে ক্লাসে যাই। 3টায় ক্লাস করার পর আজকে পিয়াসের ক্লাস। বাসায় পিয়াস বলে ডাকলেও কলেজের সকলে তাকে প্রার্থ নামে জানে বেশি। সকলে যার যার বেঞ্চ এর দিকে চলে যাচ্ছে আর বলছে, প্রার্থ স্যার আসছে, জলদি চুপচাপ বসে যা সবাই। সেদিনের পর থেকে পিয়াসের ভয়ে সব ছাত্রছাত্রী আগেই প্রস্তুতি নিয়ে থাকে। পিয়াস আসতেই সকলে তাকে সম্মান জানিয়ে বসে পড়েছে, আবারও নিজ নিজ সিটে। আজকে 2 দিন পর এসেছে কলেজে মেহের। আজকেও শুভ আর মেহের পাশাপাশি সিটে বসেছে। বেশ চুপচাপ রয়েছে সবাই। তবে মেহের লুকিয়ে চুকিয়ে বারবার পিয়াসের দিকে তাকাচ্ছে। সকালে ঋতু যা করেছে, এরপর না জানি এই লোক ওকে নিয়ে কী সব ভেবেছে, আল্লাহ জানে। পিয়াস একে একে সকলের থেকে হোমওয়ার্কের খাতা নিয়ে নিচ্ছে। মেহের কাল আসেনি, তবুও পিয়ার থেকে শুনে করে নিয়েছে। ক্লাসের এক ফাঁকে পিয়াস মেহেরের পাশে এসে ওকে বলে গেল ফিস ফিস আওয়াজে, আমাকে দেখার হলে বাসায় গিয়ে দেখো, এখানে বারবার তাকালে সকলের চোখে ধরা পড়ে যাবে। মেহের ধরা পড়া চোরের মতো মুখ করে প্রিয়ার দিকে তাকালো। পিয়াস আবারও সামনে গিয়ে ক্লাসে মনোযোগ দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে প্রিয়ার সাথে খাবার খেতে বসেছে মেহের। পিয়াস এখনও কলেজ থেকে ফেরেনি। প্রীতি মেহেরের হাতের অবস্থা ভেবে আজকেও পাশে বসে হাতে তুলে খাইয়ে দিচ্ছিল। মেহের, তোর আব্বু কল করেছিল, তুই আজকে বাসায় মোবাইল রেখে চলে গেছিলি। চার্জ ছিল না। রুমে গিয়ে কথা বলে নিস। আর প্রিয়া, তুই খাচ্ছিস না কেন? আমার অনেক চিন্তা চলছে আম্মু, মাথার ভিতরে জট বেঁধে আছে। এত চিন্তা না করে খেয়ে নে। বিকেলে তোর আব্বু তোকে আর মেহেরকে নিয়ে ওনার বন্ধুর বাসায় যাবে বলেছিল। আচ্ছা। খাওয়া শেষ করতে আরমান সাহেব এসেছে। দুজনকে জলদি রেডি হতে বলেছে। প্রিয়া হাতে হাতে মেয়েরকে রেডি করিয়ে দিচ্ছে। পিয়াস আসার আগে আরমান মেয়ে দুটোকে নিয়ে বের হয়েছে। পিয়াস এসে দেখে প্রিয়ার রুমে কেউ নেই। ভেবেছে বেলকুনিতে আছে, কিন্তু সেখানেও নেই। নিচে এসে শুনতে পারে আরমানের সাথে বের হয়েছে। মন খারাপ করে খাবার খেয়ে রুমে এসেছে। আজকে কলেজ লাইফের বন্ধুদের সাথে দেখা করা যেতেই পারে, তাই আবারও রেডি হয়ে বের হয়েছে পিয়াস। ওদিকে প্রিয়া আর মেহের আরমান সাহেবের বন্ধুর বাসা থেকে ঘুরে দেখছে প্রিয়ার কাজিন এসেছে, সাথে ওর মা মিলি। মিলি আর প্রীতিরা 2 বোন 1 ভাই, তাই বর্তমানে পুলিশে জব করছে। মৌয়ের বাবা রাজনীতিতে রয়েছেন আর মিলি বাসাতেই থাকেন। প্রিয়াকে দেখে মাত্র মৌ দৌড়ে এসে বুকে নিয়ে নিল। কেমন আছিস প্রিয়া? ভালো। আপু তুমি কেমন আছো? এই তো তোদেরকে দেখতে চলে এলাম। শুনেছিলাম ভাইয়ার জ্বর হয়েছিল, এখন কেমন আছে সে? সুস্থ। কোথায় গেছে এখন ভাইয়া? জানি না, আমরা বাসাতে ছিলাম না।
অনেক রাত হয়ে গেল ফিরতে, এখনো ভাইয়া বাসায় আসেনি। বুঝতে পারছি না। মৌ এবার মেহেরের দিকে তাকায়। প্রিয়া, এই মেয়েটা কে? আমার বন্ধু, আর বাবার ও কলেজ লাইফের বন্ধু ওর বাবা। এত রাতে এখানে এই বাসাতে কেন? ওর আম্মু ওর বোনের কাছে সিলেট গেছে, আর ওর বাবা দেশের বাইরে। কলেজ খোলা বিধায় ও ওর আম্মুর সাথে যেতে পারেনি, আমাদের বাসাতেই রয়েছে। ওর সাথে পরিচয় করিয়ে দিই। মেহের, এদিকে আই। এ আমার কাজিন মৌ, আমার একমাত্র খালামণির মেয়ে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি? জি, আমিও ভালো আছি। চেঞ্জ করা প্রয়োজন, আমি আসছি। আমিও আসছি, চল। প্রিয়ার সাথে মেহের রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছে। প্রিয়া আরেকবার নিচে গেছে ওর কাজিনের কাছে। প্রিয়াকে একা দেখে প্রীতি প্রশ্ন করে, কিরে মেহের, কে একা রেখে এলি কেন? ঘুমিয়েছে। যাকে তাকে বাসায় এভাবে থাকতে দিয়েছিস কেন প্রীতি? আহ আপু, এভাবে বলো না, ও আমার মেয়ের মতো। এতটাও মাথায় তুলিস না। বাইরের একটা মেয়েকে দেখবি আর মাথা থেকেই নামবে না। বাসায় জোয়ান ছেলে আছে, তা কি ভুলে গেলি? আজকালকার মেয়েদের কথা বলাই যায় না। মেহের ওরকম মেয়ে নয় আপু। এত ভালো ভাবিস না, পরে না আবার বাসার ছেলের বউ হয়েই রয়ে যায়। আমার খাওয়া শেষ, রুমে চলে গেলাম আমি। পিয়াসটা আসবে কখন? সকালে দেখা করে নেব। তুমি ঘুমাও গিয়ে। সকাল সকাল পিয়াসের রুমের দরজায় কেউ নক করছে। ঘুমে বিভোর পিয়াস কোনো রকম উঠে দরজা খুলে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। ফ্রেশ হয়ে আসতে মৌ ওকে সামনে থেকে জড়িয়ে ধরেছে। কেমন আছো ভাইয়া? এই তো ভালো। দূরে দাঁড়াও, আমি নিচে যাব। আচ্ছা, তুমি আজকে কলেজে যাবে? হ্যাঁ। যেও না, আজকে বাবা আসবে। কেন? আঙ্কেল আসলে তাতে আমি কি করতে পারি? বাসায় বাকি সবাই তো থাকছেই। দরকারটা যে তোমার কাছে। আমার কাছে কেন? এখন বলবো না, সারপ্রাইজ করব তোমাকে। ওকে। নিচে আসতে দেখে প্রিয়া আর মেহের সোফায় বসে আছে। ওদের পাশের সোফাতে মিলি বসে আছে। পিয়াস গিয়ে মেহেরের পাশে ফাঁকা জায়গাতে বসে পড়েছে। মৌ বাঁকা চোখে মেহেরকে একবার দেখে নিল, পরপর ওর মায়ের পাশে বসে পড়ল। পিয়াস মেহেরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ফুলগুলি বেশ ছিল, তুমি নিজে থেকে আমাকে দিতে পারতে। আমি ফুলগুলি পাঠাইনি। আচ্ছা। হ্যাঁ, ঋতু ভয় পেয়ে আমার নাম বলেছে। প্রিয়া, তুই চুপ করে আছিস কেন? বল, কে পাঠিয়েছে ফুল? হ্যাঁ ভাইয়া, মেহের তোকে বেশ পছন্দ করে, তাই ঋতুকে দিয়ে ফুলের বুকে পাঠিয়েছে। তোর পছন্দ হয়েছে? মেহের অবাক, সেই সাথে হতাশ। প্রিয়াও তাকে ফাঁসাচ্ছে, তাও আবার এই রোগী চেহারার মানুষের সাথে। প্রিয়া শেষে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, অবশ্যই পছন্দ হয়েছে, তার থেকেও বেশি পছন্দ হয়েছে তোমাকে। হ্যাঁ। মৌ ওরা কি নিয়ে কথা বলছে তা বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে মেহেরকে তার কাছে সহ্য হচ্ছে না। আর পিয়াসও না, কেমন এসেই মেহেরের পাশে বসতে হবে, তাতেই বা কি ওই পিয়াস শুধু এই মৌয়ের? কোনো মৌমাছিকে সে পিয়াসের কাছেও আসতে দেবে না। সেই যে রুমে এসে বসেছে, মেহের আর বাইরে যাচ্ছে না, তার মানে পিয়াস ভাবছে সত্য মেহের নিজেই ওকে ফুল পাঠিয়েছে, আর প্রিয়া সেও তার সাথে মজা নিচ্ছে। এর মজা দুটোকেই বুঝিয়ে দেবে। এই যে প্রিয়া ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, এসে নিশ্চয়ই মুখে ক্রিম মাখাবে। এখানে উল্টো পাল্টা করে রাখলে কেমন হয়? ওকে মিথ্যা বলার শাস্তি দেওয়া যেতেই পারে, যেমন ভাবনা তেমন কাজ। প্রিয়া সারা মুখে ক্রিম লাগিয়ে বাইরে আসতে মৌ এর দিকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে। এ আবার কেমন সাজ সেজেছে? প্রিয়া সেদিকে পাত্তা না দিয়ে নিচে নামছে। ভালো লাগছে না কিছু আজকে। কলেজ যাওয়া অফ করে রেখেছে, মেহেরও যাবে না বলছিল। প্রিয়াস টেবিলে প্রিয়া এসে বসতেই ভূত দেখার মতো চমকে চিৎকার দিয়েছে। প্রিয়া হতাশ হয়ে তাকিয়ে দেখছে পিয়াসকে, কিছুই বুঝতে পারছে না এমন করছে কেন। সবাই ওকে দেখে, প্রীতি হেসেই খুন মেয়েকে দেখে। তোর মুখে এসব কি লাগিয়েছিস? স্নো। একবার দেখেছিলি? যা গিয়ে দেখ। মেহের এসে আরেক চেয়ারে বসেছে, প্রিয়ার দিকে তাকিয়ে বলে, মনি, এসব নিউ ক্রিম, ও তুমি বুঝবে না। বুঝবো না? না। প্রিয়া কিছুই বুঝতে না পেরে রুমে যাচ্ছে রেগে। কি আছে তার মুখে? আয়নার সামনে তাকিয়ে নিজেকে দেখে নিজেই ভয়ে আরেক চিৎকার দিয়েছে। এসব মেহেরের কাজ, ফাজিল মেয়ে। পিয়াসের সাথে মৌয়ের বিয়ের কথাটা বলতেই আবারও আসলাম দুলাভাই। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এবার ওদের চার হাত মিলিয়ে দেওয়া আমাদের কর্তব্য।
মৌ এই বিয়েতে সম্মতি প্রকাশ করেছে। আশা করছি পিয়াসও এই বিয়েতে অমত করবে না। কিন্তু মিলি, পিয়াস একটা মেয়েকে খুব পছন্দ করে, আর আমার ছেলে সম্পর্কে সব জানিস তোরা। কি পরিমাণ সাইকোদের মতো আচরণ করেছে পিয়াস, তা সবটাই তোদের জানা। এরপর আমি কি করে ওকে বিয়ের কথা বলি, আর তাও মুয়ের সাথে? আঙ্কেল, প্রিয়াস ভাইয়া যাকে পছন্দ করে তার সাথে ভাইয়ার যখন কোনো যোগাযোগই নেই আর তার কোনো নিশ্চয়তাও নেই, সে অচেনা মেয়েকে নিয়ে আর কত? একবার বলেই দেখুন। তুই কিছু বলছিস না কেন প্রীতি? কি বলবো মিলি, আমার ছেলে যাকে চাইবে তার সাথেই আমি ওর বিয়ে দেব। আর যদি বলিস যে এই মেয়ের ঠিকানাটাও আমাদের অজানা রয়েছে, তখন শুনেই রাখ, মেহেরকে আমার খুব পছন্দ, আর আমার ছেলেও ওর প্রতি দুর্বল। ওকেই বউ করে ঘরে তুলে নেব। কি? হ্যাঁ। কেন? একটা বাইরের মেয়েকে ঘরে মেয়ের বান্ধবী বলে থাকতে জায়গা দিয়েছিস, এখন এই বাসা আর সম্পত্তি দেখে তোদের দুর্বলতার সুযোগ নিয়ে এই বাড়ির ছেলের বউ হয়ে থেকে যেতে চাইছে, আর তুই সেই সুযোগ নিজেই করে দিতে চাইছিস? প্লিজ এভাবে বলিস না। আমার ছেলে আমি কি করলাম না করলাম সে নিয়ে তোদের আলাদা করে ভাবতে হবে না। ওকে, যা করার আমাকে একাই করতে হবে। মৌ, তুই এমনটা করতে পারলি? না করার কি আছে? কলেজের সামনের রাস্তা দিয়ে হাঁটছিল ঋতু, মাধব, সোনিয়া, প্রিয়া আর মেহের। এমন সময় পিয়াস আসে ওদের সামনের দিকে গাড়ি নিয়ে। গাড়ি দেখা মাত্র ঋতু সেদিকে তাকায় আর বলে, মেহের, আমার ক্রাশ আসছে, এত বিয়ে আসছে, তোর হাতে তাকে তুলে দিয়েছিস, আমি দেখে রাখিস কেমন? ফালতু কথা বলবি না বলে দিলাম। কিসের ফল? পিয়াসের গাড়ির সামনে এসে গেছে। সেখান থেকে নয়ন আর ভিকি নেমে এসে ওদের সাথে যোগ দেয়। কি রে, তোরা দুজনে ভাইয়ার সাথে আসলি কেন? প্রিয়া, ভুলে যাস না সে আমাদের স্যার, আমাদের নিয়ে আসতেই পারে সাথে। ভাবছি ঋতু যখন স্যারের কাছে মেহেরের নাম করে ফুল পাঠিয়ে দিয়েছে, তখন এবার আমরা মেহের হয়ে স্যারকে প্রপোজ করতে যাব, তারপর স্যার আমাদের দুলাভাই হয়ে যাবে। সুন্দর না? না, সুন্দর নয়। মেহের, এত রেগে যাচ্ছিস কেন? আমরা জাস্ট মজা করে বলছি। মজা? এইসব নিয়ে মজা আমার পছন্দ নয়। এমন করে বলছিস কেন? স্যারকে কি তোর পছন্দ হয় না? কলেজে সব মেয়েই স্যারকে দেখে ফিদা, সেখানে তুই? আমার পছন্দ নয় ওনাকে। আসলে ভাইয়াকে কি তুই পছন্দ করিস না? বাদ দে এসব, চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ওহ, আসলে চল দ্রুত। ক্লাসে আসতে দেখে শুভ বসে আছে। কিরে, তুই আজকে কখন চলে এলি? অনেক সকালেই চলে। আজকে বাসায় মন থাকতেই চাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল কখন সকাল হবে আর কখন কলেজে আসব আর তোদের সাথে শেয়ার করতে পারবো। কিসের শেয়ার? প্রিয়া, আমার মনের কথা। কাকে নিয়ে? মেহেরকে নিয়ে। আমাকে? ওকে নিয়ে কি কথা? আমি মেহেরকে পছন্দ করি বললে ভুল হবে। আমার মনে হয় আমি মেহেরকে ভালোবেসে ফেলছি। মেহের, আই লাভ ইউ। মেহের কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমি কি তোর নীরবতাকে সম্মতি ভেবে নেব? এই কথার পিঠেও মেহের কিছুই বলতে পারেনি, চুপ করে রয়েছে। কি বলবে সে? মাত্র কয়েকদিনের পরিচয় ওর সাথে, তাও আবার বন্ধু বানিয়ে ফেলেছে। সে বন্ধু আজকে প্রেম বার্তা দিচ্ছে। মেহের কিছু বলবে তার আগে কেউ ওর গালে আরেকবার থাপ্পড় বসিয়েছে। আচমকায় মেহেরের হাত সেই ব্যথা পাওয়ার স্থানে চলে গেছে। পিয়াস, চুপ! ক্লাস করতে এসে এসব হয়? শত শত ছেলে মেয়ের মাঝে প্রেম কবিতা হচ্ছে। চলো আমার সাথে তুমি। মেহেরের হাত শক্ত করে ধরেছে পিয়াস। প্রিয়া ওদের পিছু পিছু যাচ্ছে, সাথে মাধব, ভিকি আর নয়নও পিছু পিছু যাচ্ছে। পিয়াস মেহেরের হাত ধরে অফিস রুমের দিকে নিয়ে যাচ্ছে। প্রিন্সিপাল রুমে গিয়ে কিছু কথাবার্তা বলার পর মেহেরকে নিয়ে আবার নিজের গাড়ির লাচে এসেছে। সেই মুহূর্তে মেহেরের বাকি ফ্রেন্ড প্রিয়া সহ সকলেই সেখানে আসে। পিয়াস সবাইকে পিছনে বসতে বলে। চিপে চিপে সকলেই পিছনে উঠে বসে। পিয়াস সামনে মেহেরের পাশে বসেছে। মেহেরের গাল সম্পূর্ণ লাল হয়ে গেছে। মেহের বুঝতে পারছে এখন সে পিয়াসকে কিছুই বলতে পারবে না। পিয়াস যে মেহেরের বাবার অনুমতি পেয়ে গেছে, এই মুহূর্তে কান্না আর পাচ্ছে না, তবে ভেতরে সব উল্টো পাল্টে যাচ্ছে। গাড়ি এসে থেমেছে কাজী অফিসের সামনে। প্রিয়া সহ বাকি সকলেই অবাক। স্যার মেহেরকে নিয়ে এখানে কেন এসেছে, তাও আবার এই মুহূর্তে? নতুন বউকে আগে ঘরে তুলে নেই, তারপর না হয় তোর প্রশ্নের উত্তর দেই মিলি। সব কিছুর আগে আমার ছেলে মেয়ে, ওদের পছন্দ অপছন্দ, ভালো লাগা
সব কিছুর মূল্য আমি দিতে চাই, এরপর বাকি অন্য কিছু। প্রীতি আর আরমান মিলে মেহের আর পিয়াসকে দরজার বাইরে থেকে ভেতরে এনেছে। একটা গহনার বক্স থেকে হাতের বালা, কানের দুল সব পরিয়ে দিচ্ছে। অলংকার ছাড়া নতুন বউকে একদম বউ বউ লাগে না। পিয়াস বিয়ের সময় নাকের ফুল এনে পরিয়ে দিয়েছে। মেহের কান্না করতেও ভুলে গেছে, তবে এই মুহূর্তে তার হাত পা ছড়িয়ে বসে বসে কান্না করতে ইচ্ছে যাচ্ছে। মিলি এসে মেহেরের সামনে দাঁড়িয়েছে। কি করে ছেলেদের হাত করতে হয় ও সেই বাসার বউ হয়ে থাকা যায় তা তোমাদের মতো মেয়েদের কাছ থেকেই শেখা উচিত। ছি। মেহের অবাক চোখে মিলির দিকে তাকায়, কি বলবে কিছুই বুঝতে পারছে না। মিলি আবারও বলা শুরু করে, তোমার মা বাবাও বুঝি এসবের সাথেই ছিল, প্ল্যান করেই তোমাকে এই বাসায় রেখে গিয়েছে। মা বাবাকে ছাড়া তো আর বিয়ে করতে না, তাই না? ছোট লোক কোথাকার। পিয়াস ওর খালার দিকে রাগী চোখে তাকিয়ে উত্তর করে, আমার স্ত্রীর সাথে এমন বাজেভাবে কথা বলবেন না, আমার পছন্দ নয়। আপনি যেরকম ভাবছেন বিষয়টা সেই রকম নয়। আমি মেহেরকে ভালোবাসি। আপনারা জানতেন আমি একটা মেয়েকে কি পরিমাণ খুঁজেছিলাম এবং সেই মেয়ের জন্য নিজেকে উন্মাদ বানিয়ে ফেলেছিলাম। সেই মেয়েই মেহের। আমি জানতাম না মেহের আমার বোনের ফ্রেন্ড। যদি ওর একটা পিক কাছে থাকতো তাহলে এসব কিছুই হতো না। যাই হোক, যেদিন মেহের এই বাসাতে এসেছিল আমি বিশ্বাস করতে পারিনি ও আমার চোখের সামনে রয়েছে। এরপর সত্যটা জানতে পারলাম। আমার মরুভূমিতে একটু বৃষ্টির ফোঁটা মেহের। তখন আমি মেহেরের বাবা মানে মইনুল চাচার সাথে কথা বলি। আমি তাকে জানাই আমার মেহেরকে চাই মানে চাই। উনি প্রথমে আপত্তি করছিলেন যে কিভাবে এসব সম্ভব, তাই আব্বুকে দিয়ে ওনাকে বলাই। সব কিছুর পর উনি বলেছিলেন মেহেরের আপত্তি না থাকলে তবেই এই বিয়ে সম্ভব। এরপর আমিও তাই চেয়েছিলাম, কিন্তু মেহেরকে ছাড়া সত্য আমার বেঁচে থাকা সম্ভব নয়। ওকে অন্য কারোর পাশে মেনে নেওয়া আমার দ্বারা হবে না। আমি এমন প্রেমিক নই যে প্রেমিকার সুখের কথা চিন্তা করে নিজে একা হয়ে যাব। তাই সেই সুযোগ ওকে না দিয়েই আমি বিয়ে করে নিয়ে এসেছি। মেহেরের বাবা কালকে দেশে ফিরে আসবেন আর ওর আম্মুর আসা সম্ভব নয়। মালিহার বাচ্চা হয়ে গেলেই উনি ফিরে আসবেন। তাই তুমি আমার বউকে নিয়ে আজে বাজে কথা বলবে না আশা করছি। পিয়াসের মুখে এসব কথা শুনে মিলি চুপ হয়ে যায়, তবে মনে মনে প্রতিজ্ঞা করে এই মেয়েকে কিছুতেই পিয়াসের সাথে সুখে থাকতে দিবে না, কিছুতেই না। মেহেরের বাকি সব ফ্রেন্ড এতক্ষণ পিয়াসের কথা শুনে সব বুঝতে পারে। মেহের যে বিয়েটা মেনে নিতে পেরেছে কি পারেনি তাও বুঝতে পারছে না। ঋতু মেহেরের দিকে তাকিয়ে আছে, কি বলবে মেহেরকে? কিছুই করতে পারলো না বন্ধুর জন্য। আসলে কি করবে তারা? উল্টো পিয়াস তাদেরকেই সাক্ষী করে বিয়ে করেছে মেহেরকে। প্রথমে ওরা ভয় পাচ্ছিল মেহেরের বাবা মা শুনলে কি জবাব দেবে তারা। পরে কল করে পিয়াস মেহেরের বাবার সাথেও ওদের কথা বলিয়ে দিয়েছে। এখন ভয় না পেলেও মেহেরের জন্য খুব মন কেমন করছে ওদের। প্রিয়া মেহেরকে কিছুই বলতে পারছে না। মেহেরের পাশেই বসে আছে সে, কিন্তু মেহের একদম চুপচাপ হয়ে গেছে। প্রিয়া বুঝতে পারছে আসলে মেহের পিয়াসকে পছন্দ করে না। নিজের পাশে যেমন ছেলে চেয়েছে মেহেরে, তার ভাইয়া সেরকম নয়। কিন্তু প্রিয়া জানে তার ভাই খুব ভালোবাসে মেহেরকে। মেহেরও ওর ভালোবাসায় সুখ খুঁজে পাবেই একদিন। প্রীতি খাবারের ব্যবস্থা করছে সকলের জন্য। প্রিয়া ওর বন্ধুদেরকে নিয়ে খাবার খেতে এসেছে। মেহেরকে বলেও রাজি করাতে পারেনি। মেহের আপাতত প্রিয়ার রুমেই বসে আছে। সকলেই খাবার খেয়ে মেহেরকে বিয়েটা মেনে নিতে বলে চলে গেছে। রাত হয়ে এসেছে, এবার সকলেই বাসায় ফিরে যেতে হবে। প্রীতি খাবারের প্লেট নিয়ে এসেছে প্রিয়ার রুমে মেহেরের জন্য। মেহেরের পাশে বসে উদাস চোখে তাকিয়ে থাকা মেহেরকে উদ্দেশ্য করে বলে, জানি তোর মনের অবস্থা এখন ঠিক নেই। হুট করে হয়ে যাওয়া সম্পর্কটা মেনে নিতে পারছিস না। বিহীনের সব মেয়ের আলাদা একটা স্বপ্ন থেকেই যায়। সেখানে তোর আর পিয়াসের বিয়েটা একদম হুট করেই হয়ে গেল। পিয়াসকে জিজ্ঞেস করেছিলাম এরকম সিদ্ধান্ত কেন নিল। তোকে নাকি শুভ নামের কোনো ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে, সেইটাই আমার ছেলেটা সহ্য করতে পারে নাই। এটাও চায় না কেউ তোকে নিয়ে স্বপ্ন দেখুক, আর তুই ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে যা। তাই কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমরা ভেবেছি তোর আব্বু আম্মু আসলে আবারও সকল নিয়ম মেনে তোকে আমার ছেলের বউকে বলে সকলের সামনে পরিচয় করিয়ে দেব। প্লিজ এভাবে না খেয়ে বসে থাকিস না মনি, আমি খাইয়ে দিই। সেই সকালে খেয়ে বের হয়েছিস, দুপুরও কিছুই মুখে নিসনি। প্লিজ মা আমার, একটু কিছু খেয়ে নে। তোর মাও বারবার কথা বলতে চাইছে, তুই ফোন কেন তুলছিস না তাদের? বাবা মা কি তোর খারাপ চাইবে?
আমি কিছুই ভাবতে পারছি না মনি। এইসব নিয়ে যাও প্লিজ, আমার খেতে ইচ্ছে করছে না। প্রীতি কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ার রুমে পিয়াস এসেছে। ওর মায়ের থেকে খাবারের প্লেট নিয়ে নিজেই বসে মেহেরের সামনে। মুখ খুলো আর খাবার খেয়ে নাও। খাবারের প্লেট ফাঁকা না হলে কাল সারা দিনেও তোমার জন্য খাবার দিতে নিষেধ করে দেব। আম্মু তুমি যাও। প্রীতি ছেলের দিকে তাকিয়ে নিচে যাচ্ছে আর প্রিয়া সকলকেই বিদায় জানাতে বাসার গেট পর্যন্ত গেছে। এদিকে ধমকাধমকি করেও পিয়াস মেহেরকে খাবার খাওয়াতে পারছে না। মেয়েদের এই এক সমস্যা, ন্যাকা। কিছু হলেই খাওয়া দাওয়া বন্ধ। কি হয় এতে? শুধুই ক্ষণিকের জন্য নিজেকে কষ্টে রাখা, এরপর আবার নিজেই খাবার খেতে চলে আসবে কিচেন রুমে। হা করো জলদি। তোমার এই মুহূর্তে খাবার খাওয়া খুব দরকার। আজকে রাতে তোমাকে আমার সাথে থাকতে হবে, আর সেই জন্য তোমার শক্তির প্রয়োজন। তাই খেয়ে নাও, ব্যথা তোমাকেই পেতে হবে। মেহের আবার কপাল কুঁচকে তাকায় পিয়াসের দিকে। মানুষটা এরকম কেন? হুদাই। কি হলো, খাচ্ছ না যে? বলতে না বলতেই বাম হাত দিয়ে দুই গাল চেপে ধরে মুখটা কিছু খুলে নিয়ে সে ডান হাতে খাবার তুলে মেহেরের মুখের সামনে তুলে ধরে মুখে পুরে দিয়েছে। মেহের চাপে পড়ে তা গিলে নিয়েছে। এরপর পিয়াস প্লেট রাখতে রুমের বাইরে গেছে। প্রিয়া এসে মেহেরের পাশে অপরাধী চোখে তাকিয়ে বসেছে। আমায় ভুল বুঝিস না প্লিজ মেহু, না হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না মেহু। তুই আমার কাছে ক্ষমা চাইছিস যে? আমাকে বন্ধু থেকে বাদ দিয়ে দিলি আজকে ভাইয়ের বউ বানিয়ে? মেহু, আমি তোকে ভুল বুঝিনি প্রিয়া। আমার রাগ হচ্ছে তোর ভাইয়ের। সে রাগ তুমি পরে করবে। আপাতত ননদের রুম থেকে চলে এসো আমার রুমে। আমি যাব না। ডাক না ভাই। তুই সাফাই করিস না, ভালোই ভালোই চলে আসো, না হলে কিন্তু কোলে করে নিয়ে যাব। প্রিয়া আমি যাব না। যাব না করতে করতেও মেহেরকে অবশেষে সেই পিয়াসের রুমে আসতেই হয়েছে। পিয়াস এক প্রকার টেনে টুনে নিয়ে এসেছে। প্রীতি কয়েকবার পিয়াসকে বাধা দিয়েছে, কিন্তু বেশি জোর করতে পারেনি পিয়াসকে। সে তার বউকে রুমে নিয়ে যাবে মানে নিয়ে যাবে। মেহের রুমে এসে চুপচাপ বিছানার এক পাশে বসে আছে। মেহেরকে রুমে এনে দরজা চাপিয়ে দিয়ে ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে পিয়াস। সে চাইছে মেহের সর্বদা তার আশেপাশে থাকুক, তার সাথে সহজ হয়ে মিশে যাক। যা দূরে রাখলে হবে না। কাল সকালেই মেহের এর বাবা আসবে। পিয়াস এসে হাতের তোয়ালে রেখে মেহের এর দিকে এগিয়ে আসে। ঘুমাও এখন এভাবে বসে যে? আমার জন্য অপেক্ষা করছিলে? আমি আপনার সাথে ঘুমাবো কেন? কারণ তুমি আমার স্ত্রী, আমার বিয়ে করা বউ। আমি আপনার সাথে ঘুমাবো না, আপনি অন্য রুমে গিয়ে ঘুমান। যাব না, রুমটা আমার। এটা আমার স্বামীর রুম, তাই আমি যা বলবো সেটাই হবে। আচ্ছা। মেহের নিজের কথা নিজে পরে বুঝতে পারলো কি বলতে কি বলছে সে। আপনি সোফায় ঘুমান, আমি বিছানায়। আমার সোফাতে ঘুমানোর অভ্যাস নাই। আর না তুমি ঘুমাবে, দুজনে এক বিছানাতেই ঘুমাচ্ছি। মেহের এই কথা শুনে চমকে তাকায় পিয়াসের মুখের দিকে। বিশ্বাস করতে পারো, আমাকে অনুমতি ছাড়া তোমায় ছুঁয়েও দেখব না। শুধু তোমাকে অন্য কেউ স্পর্শ করুক, তোমাকে নিয়ে স্বপ্ন দেখুক, তা আমি চাই না। আজকে শুভ তোমাকে প্রেমবার্তা প্রেরণ করেছে, এতেই আমি ভয় পেয়ে গেছি। মেহের, আমি ভাবতেও পারি না কেউ তোমাকে প্রেম নিবেদন করবে, আর তুমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাও। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি মেহের। এতে যদি আমাকে সাইকো মনে হয় তবে আমি তাই। আজকের এই দ্রুত বিয়ে করার জন্য আমাকে ক্ষমা করে দাও মেহের। আমি তোমার অনুভূতি সম্পর্কে না জেনে জোর করেও তোমাকে বিয়ে করে নিয়েছি। তুমিও মুখ ফুটে বলনি আমাকে বিয়ে করতে চাও না। তোমার হাতে অনেক সময় ছিল, তবু তুমি মনের কথা জানাতে ব্যর্থ। আমি তোমার নীরবতার সুযোগ নিয়েই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আই লাভ ইউ মেহের, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আর এখন নিশ্চিন্তে ঘুমাও, লাইট অন করে রাখছি। কাল সকালে তোমার আব্বু আর মালিহার জামাই আসছে তোমাকে দেখতে। মেহের সব কথা শুনে কোনো প্রতিক্রিয়া না করে ওয়াশরুমে গেছে। এখন গোসল না করতে পারলে ঘুমোতেও পারবে না। বাথরুমে গিয়ে গোসল সেরে ভেকাচেকা খেয়ে গেল। আসার সময় তো না ভেবেই ঢুকেছে, এখন চেঞ্জ করে কি পরবে। তোয়ালেও সাথে আনা হয়নি। দরজা ফাঁকা করে বাইরে চোখ বুলিয়ে নিচ্ছে রুমে পিয়াস কি করছে। পিয়াস হালকা দরজা খোলার আওয়াজে সেদিকে তাকিয়ে বলল, আমি বারান্দায় আছি, দরজা চাপিয়ে তুমি বের হয়ে এসো। তোয়ালে দিয়ে মুছে আমার এক সেট জামা রেখেছি, আপাতত চেঞ্জ করে নাও, সকালে আবার চেঞ্জ করে নিও। মেহের এবারেও চুপ করে রইল। পিয়াস চলে যেতেই মেহের বাইরে এসে আগে মুছে নিল শরীরে জমানো পানির বিন্দুগুলি। বিছানার এক পাশে পিয়াসের সাদা শার্ট আর সাদা জিন্স দেখতে পেল। শরীর এর সাথে ফিট না হয়ে বেশ বড় হয়ে আছে, তবুও করার কিছুই নেই। পিয়াসের রুমে ঘুমিয়ে আছে মেহের। পাশেই
পিয়াসও শুয়ে আছে, তবে তার চোখে ঘুম নেই। অপলক চোখে তাকিয়ে আছে মেহের এর দিকে। ঘুমন্ত মেহেরকে দেখতে আরো সুন্দর লাগছে। আচ্ছা, ঘুমোলে কি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় নাকি? না শুধু মাত্র মেহেরের বেলায় এরকম? হাত বাড়িয়ে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে যাচ্ছে মনের মাঝে, কিন্তু ওই যে মেহেরকে আশ্বাস দিয়েছে অনুমতিবিহীন একবার স্পর্শ করে দেখবে না, ইচ্ছেটাকে মনের মাঝে চাপা দিয়ে রাখা ছাড়া উপায় নেই। সকালে ঘুম ভাঙার পর মেহের দেখে পুরো রুমে পিয়াস নেই। ফ্রেশ হয়ে পিয়ার রুমের দিকে যাবে, ওর আলমারিতে কাপড় রয়েছে মেহেরের। দরজা পর্যন্ত যেতেই পিয়াস এসেছে, হাতে অনেকগুলি শপিং ব্যাগ নিয়ে। মেহেরকে দরজার সামনে দেখেই প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিলে? আমি আমার কাপড়গুলো নিতে। এই নাও, এখানে অনেকগুলি 3 পিস সাথে শাড়ি রয়েছে। অনুমান করে ব্লাউজ আর পেটিকোট নিয়ে এসেছি, ম্যাচিং করে পরে নাও। মেহের অবাক চোখে পিয়াসের দিকে তাকিয়ে, তার জন্য মানুষটা এত সকালে শপিং করতে গিয়েছিল। মেহের ফিরে রুমে আসলো একটা জলপাই রঙের শাড়ি নিয়ে। ওয়াশরুমে গিয়ে পরে আসলো। ছোট থেকেই মেহের খুব ভালো শাড়ি পরতে জানে। চুলগুলি খোপা করে নিচে আসতেই প্রিয়া ওর দিকে দ্রুত এগিয়ে গেল, মেহেরের হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। তোকে শাড়িতে অনেক সুন্দর লাগে মেহের, একদম আজকে নতুন বউয়ের মতো লাগছে। হাতে বালা, গলায় মালা, নাকের ফুল, কানের দুল, সব মিলিয়ে অসাধারণ। আমার ভাইয়ের বউ। আমি কি তোকে ভাবি বলবো? দেখ মেহের, আমি জানি তুই না করবি, কিন্তু আমার আর ভাই নেই। আমি আবার কাকে ভাবি বলে ডাকবো? আজ থেকে আমি তোকে ভাবি বলেই ডাকবো, প্লিজ। মেহের প্রিয়াকে কি বলবে বুঝতে পারছে না। কালকে তার আর পিয়াসের হুট করে হয়ে যাওয়া বিয়েটা পিয়াসের বাসার সকলেই মেনে নিয়েছে। এই মানুষগুলি মেহেরকে আগে থেকে অনেক ভালোবাসে। এখন সে এই বাসার একমাত্র ছেলে বউ। কপাল করে এরকম শ্বশুর বাড়ি পেয়েছে সে। কিন্তু পিয়াসের সাথে কেবল তার সম্পর্কটা স্বাভাবিক নয়। মেহের বিশ্বাস করছে একদিন পিয়াসকে সে মেনে নিতে পারবে। আবার ভয়ও হয়, মানুষটা তাকে অধিক পরিমাণে ভালোবাসে। সেই ভালোবাসা নিতে পারবে কি সে? দূর, কি সব চিন্তা ভাবনা করছে মেহের, ভেবেও পায় না। প্রিয়ার দিকে তাকিয়ে জবাব দেয়, আচ্ছা ডাকিস। প্রীতি দুজনকে দেখে খাবার দিল প্লেটে। এরপর মেহেরের উদ্দেশ্যে বলল, মেহের, তোর বাবা আসছে আর মালিহার জামাইও বেরিয়ে পড়েছে তোকে বিয়ের পর আশীর্বাদ জানাতে। খাবার খেয়ে নে। মিলি এসব আদিক্ষেতা সহ্য করতে পারছে না। সে ভেবেছিল মৌয়ের সাথে যেভাবেই হোক পিয়াসের বিয়েটা করিয়ে দেবেন, কিন্তু এসব কি হয়ে গেল? এরকম হুট করে পিয়াস বিয়ে করে নিল। মেহের এখনো পিয়াসকে মেনে নিতে পারেনি। মেনে নেওয়ার আগেই এমন কিছু করতে হবে যে মেহের পিয়াসকে কখনো ভালোবাসার কথা স্বপ্নেও কল্পনা না করে। বিষ ঢালতে হবে তাকে এবার। আজকে সকালেই মেহের এর বোনের জামাই নোমান এসেছে। বিয়েটা যেভাবেই হোক ছেলে হিসেবে পিয়াসকে মালিহা বেশ পছন্দ করে ফেলেছে। তারা একসময় একসাথে লেখাপড়া করেছে। সে জানে পিয়াস কেমন ধরনের ছেলে। মালিহার কাছে পিয়াসের পিকও দেখেছে। বিয়ের পর থেকে মেহেরকে নিজের ছোট বোনের মতো আদর করে আছে। 2 দিনের ছুটি নিয়ে মেহেরের কাছে যাচ্ছে। ওকে সান্ত্বনা দিতে হবে এই সময়ে। বাবা মা পাশে না থাকা অবস্থায় বিয়েটা হয়েছে। মালিহা সুস্থ থাকলে ওকে ওর সাথে করে নিয়ে বাসা যেত। আবার মেহেরের মাকেও আনা হয়নি। প্রেগনেন্ট অবস্থায় কিভাবে মালিহাকে বাসায় রেখে আসবে? এক করে তার চেয়ে বাচ্চা জন্ম নিলে কিছুদিন পর নিয়ে আসা যাবে। আর পিয়াস আর মেহেরকেও এর মাঝে একবার সিলেটে নিয়ে যাবে। মেয়ের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে আসতে দেখে মিলি আর মৌ বসে বসে নাস্তা করছে। মেয়েকে যেতে দেখে প্রিয়া টেবিলে নিয়ে যায় ওকে হাত ধরে। মেহের, আমি তোকে ভাবি বলে ডাকি। আচ্ছা। প্রিয়া বুঝতে পারে যেহেতু ওকে ভাবি বলতে মানা করেনি, তার মানে পিয়াসকে স্বামী হিসেবে মেনে নিবে মেহের। তার ভাই যে মেহেরকে অনেক ভালোবাসে তা খুব করে বুঝতে পারে প্রিয়া। কলিং বেল বাজাচ্ছে কেউ। প্রীতি গিয়ে দরজা খুলে দেয়। মেহেরের বাবা মাহাতিম এসেছে। সকালে দেশে ফিরে এসেছে সে। মেয়ের বিয়ে হয়েছে বলে কথা। ছেলে হিসেবে পিয়াসকে অপছন্দ করবে। উচ্চ ফ্যামিলির ছেলে, তাছাড়া কলেজে শিক্ষকতা করছে, বেতনও বেশ ভালো পাচ্ছে। একটা বাবার একমাত্র ছেলে, যা আছে সব 2 ভাই বোনের। মাহাতিমকে দেখেই মেহের টেবিল থেকে দৌড়ে বাবার কাছে যায়, বুকে ঝাঁপিয়ে পড়ে। মাহাতিম কোনোভাবে মেয়েকে বুকে নিয়ে কান্না বন্ধ করায়, নরম সুরে বলে, আমাকে তোর শ্বশুর বাড়িতে ভেতরে না নিয়ে গিয়ে এখানে দাঁড়িয়ে রাখবি? প্রীতিও হেসে দেয় মেহেরের বাবার কথায়। এরপর সালাম জানিয়ে ভেতরে আসতে বলে। এরপর মাহাতিমকে ফ্রেশ হয়ে আসতে বলে। নাস্তা করে নিতে প্রায় 10টা বেজে যাচ্ছে। মিলি আর মৌ নাস্তা করে রুমে চলে যায়। বাবার মেয়ের আদিক্ষেতা পছন্দ হচ্ছে না। আরমান সাহেব বেয়াই এর সাথে বসে নাস্তা করে নিচ্ছে। পিয়াস মাহাতিমের সাথে দেখা করে বাইরে গেছে।
নোমান আছে, তাকে বাসা পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে হবে। এখন দুপুর। মাহাতিমের পাশেই মেহের বসে আছে, তার পাশে প্রিয়াও বসে আছে। মেহের এর মুড অফ দেখে মাহাতিম জিজ্ঞেস করে, বিয়েটা কি মন থেকে মেনেই নিতে পারিস না মা? সেরকম নয় বাবা, আমি জানি পিয়ার্স স্যার আমাকে কতটা ভালোবাসে। তাহলে এভাবে সে কেন বিয়ে করে নিল? আমাকে কি আর কিছুদিন সময় দেওয়া যেত না? হুম হুম করবে না তো আব্বু? আমি খুব রেগে গেছি তার এহেন কাণ্ড দেখে। তার জন্য আমার মনের মাঝে এখনো ভালো লাগাই জন্ম নেয়নি। কিভাবে তার সাথে নিজেকে মানিয়ে নেব? এখন থেকে চেষ্টা করবি। আর তাছাড়া ভাইয়া তোকে যথেষ্ট সময় দিতে প্রস্তুত। তুই তোর ভাইয়ের সাফাই গাইবি না। তুই আমার বোন প্লাস একমাত্র ননদ, তুই সবসময় আমার পাশে থাকবি, ওকে? হুম। নোমানের সাথে পিয়াস এসেছে বাসায়। ভাইকে দেখে আরেক দফা মেহের কান্নাকাটি করে শেষ। দুপুরের খাবার খেয়ে নোমান নিজেই সকলকে সাথে করে নিয়ে বের হয়েছে ঘুরতে। এ সময় বাইরের পরিবেশ বেশ উপযোগী, চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। প্রকৃতির সাথে সাথে মনও সতেজ হয়ে ওঠে। নদীর তীরে এসে গেছে সবাই। পার ঘেঁষে ঘুরতে ঘুরতে মনে পড়ে যায় এর আগেও এখানে এসেছিল পিয়াস আর প্রিয়ার সাথে। নোমান অনেকগুলি আইসক্রিম কিনে এনেছে, প্রিয়া জোর করে বলেছে বলে এখন সে আইসক্রিমের প্রতিযোগিতা দিবে নোমানের সাথে। প্রিয়া হেসে বলে ওকে। পিয়াস মেহের এর দিকে তাকিয়ে আছে, হাতে আইসক্রিমের বাটি। সেটা খেতে খেতেই সামনের দিকে যাচ্ছে। পিয়াসও পিছু নিয়েছে মেহেরের। পায়ে পায়ে পেছন থেকে প্রশ্ন করে, এখনো রেগে আছো? না। তাহলে? ভাবছি প্রথম থেকে সবকিছু শুরু হবে। প্রথমে আমাদের মাঝে সম্পর্ক করতে আপনি আমাকে প্রপোজ করবেন, তারপর আমাদের মাঝে প্রেম হবে, এরপর চুটিয়ে বছরখানেক প্রেম হবে, এরপর আমাদের বিয়ে হবে, ওকে? পিয়াস কি বলবে বুঝতেই পারছে না। এরকম করে যে মেহের বলবে ধারণাও করতে পারেনি। তারপর চলুন ওইদিকে যাই। আর হ্যাঁ, আরো একটা কথা আছে। কি কথা? কথায় কথায় আচমকা আমাকে থাপ্পড় দেবেন না, ওকে? পিয়াস এবার চরম বেক্কেল হয়ে গেছে। তার মানে মেয়েটা এই কারণেই তাকে অত ভয় পায় না। আজকের পর থেকে মেহের এর সাথে নর্মাল আচরণ করতে হবে। ঘুরে ফিরে বিকেল হতেই সকলে বাসায় ফিরে এসেছে। মাহাতিব আর আরমান সাহেব বাইরে রয়েছেন। মৌ বিকেলে বারবার বলার পরও ওদের সাথে যায়নি। যেখানে তার পিয়াস অন্য একটা মেয়ের সাথে থাকবে সেখানে যাওয়ার মানেই হয় না। তবে এখন সকলেই বসে আছে। ভেতরে ভেতরে নানা রকম চিন্তা চলছে। মৌয়ের মনে খুব দ্রুত আলাদা করে দিতে হবে দুজনকে, তা না হলে ধীরে ধীরে দুজনের মাঝে সম্পর্ক তৈরি হয়ে যাবে, যা কিছুতে হতে দেওয়া যাবে না, মানে না। রাতের খাবার খেয়ে ঘুমোতে গেছে সকলে। আজকেও মেহের পিয়াসের রুমে এসেছে, তবে আজকে নিজেই আগে আগে শুয়ে পড়েছে। অপর পাশ হয়ে পিয়াস ঘুমিয়ে গেছে। আজকে মেহের তাকিয়ে আছে ঘুমন্ত পিয়াসের দিকে। কি রাগী মানুষটাও ঘুমিয়ে অবুঝ বাচ্চার মতো দেখতে লাগছে। তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে গেছে মেহের। পরের দিন সকালেই নোমান সিলেট ফিরে যেতে চাইছে। এই সময় তাকে বাসায় থাকতে হবে, বলা যায় না কখন কি হয়ে যায় মালিহার। খাবার খেয়ে মাহাতিম আর পিয়াসের বাসার সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েছে। মাহাতিমও অনেক দিন পর তার অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। প্রিয়া কলেজ ড্রেস পরে মেহেরকে ডাকতে এসেছে। দুজনে আবার কলেজ চলে যায়। এক্সামের দেরি নেই, এখন ক্লাস মিস দেওয়া যাবে না। কলেজ যেতেই দেখে পিয়াস সোনি, ঋতু, মাধব, নয়ন আর ভিকির সাথে দাঁড়িয়ে কথা বলছে। প্রিয়া আর মেহের আসতেই পিয়াস বলে, আচ্ছা বউ আমার এসে পড়েছে, এখন তবে যাই। আর তোমাদের যা বললাম খেয়াল রেখো, ওকে? সবাই জানায় খেয়াল রাখবে। আজকের শুভ কলেজ আসেনি, শুনেছি এই কয়দিন ঠিকই এসেছে, তবে আজকে আসেনি। বিয়ের কথাটাও ওকে বলেছে, তবে সে বিশ্বাস করেনি। না করুক, তাতে মেহের এর কি যায় আসে। কলেজ থেকে ফিরে প্রিয়া আর মেহের দেখে প্রীতি তার বোন মিলির চুলে তেল লাগিয়ে দিচ্ছে। মেহের আর প্রিয়ার রুমে যায়। ব্যাগ বই রেখে আগের একটা 3 পিস নিয়ে গোছল করে আসে। মেহের এসেই বিছানায় শুয়ে পড়েছে, ভালো লাগছে না কিছুই। প্রিয়া গোছল দিতে গেছে, ওর মাঝেই মৌ রুমে এসেছে, হাতে একটা ল্যাপটপ। বেশ শান্ত করে রুমে এসে মেহেরের পাশে বসেছে। মেহের বুঝতে পারে না এ আবার এখন কেন এসেছে। মৌ আসার পর মেহেরের পাশেই বিছানায় বসেছে, হাতের ল্যাপটপ ঘুরিয়ে মেহেরের সামনে রেখেছে। সেখানে ভেসে আছে পিয়াসের সাথে মৌয়ের ছবি, যেখানে পিয়াস মৌকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে। ছবিটা দেখার পর মেহের কি বলবে বুঝতে পারছে না। অবাক চোখে তাকিয়ে আছে মেহেরের দিকে। তাকে দেখে মৌ বাঁকা হাসি দিল। মেহের উদ্দেশ্য করে বলে, তোমাকে দেখার আগে প্রিয়াস ভাইয়া আমাকে ভালোবেসেছে, বুঝলে? তুমি আসার পর থেকে আমাকে ইগনোর করছে। কেন এলে তুমি প্রিয়াস ভাইয়ের জীবনে?
মেহের এবারেও চুপ করে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ আরও কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই মেহের ওর ডান হাত দিয়ে মৌয়ের গালে সশব্দে থাপ্পড় বসায়। হতবাক হয়ে যায় মৌ, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। যেখানে থাপ্পড় পড়েছে সেখানে শক্ত হয়ে গেছে। এরকম আওয়াজে প্রিয়া ওয়াশরুমেই ঘাবড়ে গেছে। পিয়াসের সাথে আবার মেহেরের কিছু হয়ে যায়নি তো? বিকালেই দুজন কিছুটা ফ্রি হয়েছে, এর মাঝে আবার কি হলো? এসবের পর যদি মেহের কিছু উল্টো করে তখন কি হবে? দ্রুত ফ্রেশ হয়ে রুমে এসেছে। এরপর বিছানার দিকে তাকিয়ে সে অবাক। মৌ গালে হাত রেখে দাঁড়িয়ে আছে, তার সামনেই মেহের দাঁড়িয়ে আছে। এখনও মেহের এর হাত মুঠো করে রেখেছে। প্রিয়া তড়িৎ গতিতে এগিয়ে যায় সেদিকে। মেহের, কি হয়েছে? ওর গালে হাত কেন? মো আপু, কি হয়েছে? মৌ অগ্নিঝরা চোখে তাকিয়ে আছে মেহেরের দিকে। তোর ভাইয়ের বউ একটা সাইকো। অবশ্যই আমি সাইকো, তাতে তোমার কি? আমার কি মানে? এই সহজ একটা ব্যাপার নিয়ে তুমি আমার গালে থাপ্পড় বসাবে? এত সাহস তোমার? তুমি জানো আমি কে? মো আপু, ওর সাথে এভাবে কেন কথা বলছো? কেন? কিভাবে বলবো? ভালোভাবে কথা বলবে আমার ভাইয়ের বউয়ের সাথে। আমি ওকে পিয়াস ভাইয়ের বউ হিসাবে মানি না। এবার মেহের মৌয়ের কথার উত্তর দেয়। তুমি মানলেই আমার কি, আর না মানলেই আমার কি? আমি কি তোমার সাথে বিয়ে করেছি? তুমি ভাবলে কি করে একটা লোকাল পিক এডিট করে আনবে আর তা দেখে আমার প্রেম হওয়ার আগেই আমি তা শেষ করে দেব? এবার শুধু গালে দাগ করে দিয়েছি, এরপর আমাদের মাঝে দেওয়াল করতে আসলে একদম বাটখারার মতো ভেঙে টুকরো টুকরো করে দেব। আমার সাথে টক্কর দিতে চাইছিস তুই? এক থাপ্পড় খেয়ে বুঝি লজ্জা হয়নি? মৌ বিছানার দিকে হাত বাড়িয়ে দেয় ল্যাপটপটা নেওয়ার জন্য, কিন্তু তার আগে মেহের ছৌ মেরে মৌয়ের ল্যাপটপ নিয়ে নেয়। মনোযোগ সহকারে ওই পিক দেখে বলে, আচ্ছা, ছেলেটার বডি ঋত্বিক রোশনের কেন দিয়েছো? সালমান খানের দিলে বুঝতেই পারতাম না, চালাকি। যাই হোক, ভুল পিক রেখে কি করবে, এটা শেষ করে দেই। মৌকে কিছু বলতে না দিয়ে মেহের হাতের ল্যাপটপ নিচে ফেলে দেয়। ছুঁড়ে যা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এবার মৌয়ের খুব রাগ লাগছে। তার 60,000 টাকার ল্যাপটপ এভাবে মেহের তুচ্ছ করে ফেলে দিল। এবার মৌয়ের হাত মেহেরের গালের দিকে বাড়িয়ে দেয়। তার গাল স্পর্শ করার আগে পিয়াস এসে মৌয়ের হাত চেপে ধরে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেহের এর সামনে থেকে। লিসেন মৌ, ও আমার প্রেমিকা নয়, স্ত্রী। ওর দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবে না। ও তোমার কাজের ধরন দেখে শুধু যন্ত্রটাকে ভেঙে দিয়েছে। তোমার জায়গায় কোনো ছেলে হলে আমি তার হাত এতক্ষণে ভেঙে দিতাম, মাটির সাথে মিশিয়ে ফেলতাম তাকে। তুমি আমার কাজিন মৌ, এসব আম্মুর কানে গেলে সে খুব কষ্ট পাবে, তাই তাকে জানাচ্ছি না। নিজেকে সংযত করে নাও, ভালো হবে। মেহের, তুমি রুমে আসো, ক্লাসের পড়া আছে না? যাও গিয়ে শেষ করো সেগুলো। মেহের আরেকবার মৌয়ের দিকে তাকায়। এই থাপ্পড়টা মনে রাখবেন আপু, প্রিয়া আমার জামাই আমাকে চোখে হারাচ্ছে। আসছি রে। মেহের চলে যেতেই প্রিয়া মৌয়ের দিকে তাকায়। তুমি যা করতে চাইছিলে সেরকম হবে না, এটা কোনো নাটক নয়, বাস্তব। সে সম্পর্কে ধারণা নিয়ে কাজ করবে আশা করছি। আজকে শুধু মেহেরের সামনে এগুলো করেছে, ভবিষ্যতে ভাইয়ের সামনে এগুলো করতে যেও না, ফলাফল ভালো হবে না। পিয়াস তাকিয়ে আছে মেহেরের দিকে। মেহের বিছানা বই খাতা ছড়িয়ে একটা বই নিয়ে উপুর হয়ে সেখানে চোখ বুলাচ্ছে। পিয়াস বুঝতে পারে না, যদি একটা বই দেখবে বাকিগুলো কেন এলোমেলো করে রেখেছে। টেবিলও বুঝছে না। মেহের বই বন্ধ করে রেখে মোবাইল হাতে নিয়েছে। ঋতু কল করেছে। ওর সাথে কিছুক্ষণ কথা বলে পিয়াসের দিকে তাকালো। প্রশ্ন তৈরি করছে সে। বলছিলাম যে মৌ আপু কেমন? অসভ্য মেয়ে একটা, আমার তাকে পছন্দ নয়। আমার খালামণি মনে করেন আমার সাথে মৌয়ের বিয়ে হওয়া উচিত, কিন্তু তাকে আমার ছোট থেকেই পছন্দ নয়। তার বারবার হেনস্থা করতে চলে আসে। ও কিছু করতে পারবে না, আমি আছি তোমার পাশে। হাই সোনা, কি অবস্থা? জানো কত খুঁজে তোমার নাম্বার পেয়েছি? কথা বলতে বলতে মেহের ফোনে মেসেজ এসেছে। মেহের এর ফোন সামনে রাখা ছিল। পিয়াস মেসেজ দেখে আবার রেগে যায়। এরপর রাগী মুখে তাকায় মেহেরের দিকে। কঠিন কিছু শোনাবে যেমন। তার আগেই ভয়ে মেহের ঢোক গিলে নেয়। দেখুন, ওকে আমি নাম্বার দেইনি, কোত্থেকে পেয়েছে তাও জানি না। এই ফোন আর তুমি ব্যবহার করবে না। মানে? আমি নতুন সিমের ব্যবস্থা করছি আর ওই শুভকে মজা দেখাচ্ছি।
প্রীতি রান্না চাপিয়েছে রাতের জন্য। মিলি আর মৌ কালকে সকালে চলে যাওয়ার কথা, তাই আজকে বিশেষ রান্নার প্রস্তুতি নিয়েছে। মেহের আর প্রিয়াও সাথে হেল্প করছে। মৌ সোফায় বসে আছে। এই মুহূর্তে সবকিছু শেষ করে দিতে ইচ্ছে যাচ্ছে, কিন্তু করার কিছুই নেই। পিয়াস রুমেই আছে, কাল আবার সকালে তাকে চলে যেতেও হবে। থাপ্পড়ের জবাব সে চলে যাওয়ার আগে দিয়েই যাবে। পিয়াস রুমে এসেছে, মেহেরকে না পেয়ে সোজা কিচেনে এসেছে। প্রিয়া, তোদের কাজ শেষ হয়নি? মেহেরকে পাঠিয়ে দিব? প্রিয়া মেহেরকে ঠেলে ঠুলে রুমে পাঠিয়েছে। পিয়াসের হাতে ফোনের সিম কার্ডটা মেহেরের ফোন হাতে নিয়ে তুলে দিয়েছে। ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খেতে। মৌ আসেনি, খেতে হবে। মিলির খাওয়া প্রায় শেষের দিকে, সব কিছু গুছিয়ে রাখছে প্রীতি আর মিলি। মেহের আর প্রিয়া রুমে বসে গল্প করছে। পিয়াস নিজের রুমে। প্রিয়াকে কল করেছে শুভ। ও শুনতে পেরেছে মেহেরের সাথে ওদের স্যার প্রার্থ বিয়ে করে ফেলেছে। একবার শুধু মেহেরের সাথে দেখা করে কথা বলতে চায়। প্রিয়া শুভকে ছাপ না করে দিয়েছে, কিন্তু শুভ শুধু একবার কথা বলতে চায়, তাও আবার সামনাসামনি। তাই ভেবে চিনতে রেখেছে সে তো বন্ধুই হয়, একবার কথা বলে নেওয়াই যায়। রুমে গিয়ে মেহের অবাক, গালে হাত দিয়ে মৌ দাঁড়িয়ে আছে। এর আবার কি হলো কিছুই বুঝতে পারছে না মেহের। এই সময় মৌ কেন এসেছে পিয়াসের সাথে দেখা করতে? মেহেরকে অবাক হয়ে তাকিয়ে সে থাকতে দেখে পিয়াস নিজের রাগ কমিয়ে এনেছে। মেহেরের পাশে গিয়ে দুই কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে এনেছে। এরপর মৌকে বের হয়ে যেতে বলেছে। সকালে ঘুম থেকে ওঠার পরে জানতে পারে মিলি আর মৌ খাবার না খেয়ে চলে গেছে বাসা থেকে। সেদিকে মাথা না ঘামিয়ে কলেজের জন্য বের হয়েছে সবাই। ক্লাসরুমে যেতে দেখে শুভ আজকে আগে থেকেই বসে আছে ওদের জন্য। ওরা যেতেই মেহেরকে নিয়ে আলাদা কথা বলার জন্য শুভ অন্যদিকে নিয়ে গেছে। প্রিয়া ওদের দুজনের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। পিয়াস 3 তলার দিকে সিঁড়ি বেয়ে যাচ্ছিল। নিচে মেহের আর শুভকে একসাথে দেখে যেন পায়ের নিচে থেকে সব সরে গেল। আরও অবাক হলো যে দূরে প্রিয়া দাঁড়িয়ে আছে, তার মানে মেহের মিথ্যার আশ্রয় নিয়েছে। মেহের ওকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। মেহের কি সব ভেঙে দিয়ে ওই শুভর সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে? না, সেরকম কিছুই হতে দিবে না পিয়াস। রাগের মাথায় একটা ক্লাস নিয়ে বাসায় চলে এসেছে। প্রিয়া আর মেহের সবগুলি ক্লাস শেষ করে বাসায় ফিরেছে। মেহের ফ্রেশ হতে পিয়াসের রুমে গেছে। ভেতরে যাওয়ার সাথে সাথে পিয়াসকে বিছানায় উবুর হয়ে ঘুমাতে দেখলো। সেদিকে আর না তাকিয়ে দরজা চাপিয়ে আলনা থেকে নিজের কাপড় নিয়ে বাথরুমে চলে গেছে। বের হয়ে আসতেই পিয়াস বিছানা ছেড়ে মেহেরের সামনে এসেছে। গোসলের পর মেহেরকে আরও শুভ্র দেখাচ্ছে, কিন্তু পিয়াস সেসবে তোয়াক্কা না করে হাত উঁচিয়ে সশব্দে মেহেরের ডান গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। মেহের তৎক্ষণাৎ কিছু বুঝতে পারছে না, কেন মেরেছে পিয়াস বুঝতেও পারছে না। চোখ তুলে তাকাতেই দেখলো পিয়াসের চোখ রেগে অগ্নি ধারণ করেছে, চোয়াল শক্ত করে রেখেছে। পরপর পিয়াসের ডান হাত দিয়ে মেহেরের চুলের খোপা চেপে ধরেছে। গালের ব্যথার চেয়েও এখন চুলের ব্যথা বেশি অনুভব হচ্ছে। পিয়াস রেগে প্রশ্ন করে মেহেরকে, শুভর সাথে কথা বলতে না করেছিলাম? মেহের ব্যথায় নিজের গাল নিয়ে কথাও বলতে পারছে না। তাছাড়া আসলে পিয়াস না করছিল ওর সাথে কথা বলতে, কিন্তু তাই বলে হুট করে এভাবে গায়ে হাত তুলবে? কি হলো বলছিস না কেন তুই? মেহের এবার আরও অবাক, তাকে পিয়াস তুই করে বলছে। সামান্য শুভর সাথে কথা বলেছে বলে। আমি চুপ, একদম চুপ কর তুই। আর একটা কথাও নয়। তোকে ভালোবাসি আমি বুঝতে পারিস না? তুই বিয়ের পরও বলেছিলি সব কিছু তুই প্রথম থেকে চাস, প্রেম হবে তারপর আবারও বিয়ে হবে, সব মেনে নিয়েছি আমি। তাহলে কেন তুই ওই ছেলের সাথে দেখা করতে গেলি বল? মেরে ফেলতে চাস আমাকে? তোর মুখটা দেখার পর যখন তোকে আর খুঁজে পাইনি, জানিস তোকে আমি কি অবস্থায় ছিলাম? না জানলে জেনে নে সবার কাছ থেকে। তুই যদি ভাবিস তুই আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাবি, তবে সব ভুলে যা। আমি তোকে কোথাও যেতে দেব না, কোথাও না, নিনের কাছে রেখে দিব, একদম যেতে দেব না। কথাগুলি বলতে বলতেই রেগে গিয়ে পিয়াস ওর দেওয়া কথা ভুলে এক মারাত্মক কাজ করে ফেলে। মেহেরের চোয়াল আরও শক্ত করে ধরে, চুলের মাঝে দেওয়া হাতও বেশি নিয়ে গিয়ে মেহের এর অধর যুগলের সাথে মিলিয়ে দেয়, যেন সব ক্রোধ ওর দুই ঠোঁটের উপর প্রয়োগ করেছে। মেহের শক্ত হয়ে যায়, ওর দুই ঠোঁট যেন শেষ হয়ে যাচ্ছে। প্রায় মিনিট 10 পর পিয়াস স্বাভাবিক হয়ে আসে, ছেড়ে দেয় মেহেরকে। মেহের অবাক হবে নাকি হাত পা ছুঁড়ে ফ্লোরে বসে কাঁদবে। পিয়াস মেহেরকে ছেড়ে রুমের বাইরে গেছে। দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। প্রিয়া ফ্রেশ হয়ে এসে পিয়াসের রুমে যায়।
মেহের বিছানায় বসে আছে। ও কি কেঁদেছে? চোখ যুগল কেমন লাল বর্ণ হয়ে আছে, মাথার চুলেও তোয়ালে পেঁচানো। প্রিয়া হন্তদন্ত পায়ে মেহেরের পাশে এসে অবাক হয়ে তাকিয়ে আছে। মেহের ভাবি, তোর ঠোঁটের এই হালকে। প্রশ্ন করতে গিয়েও থেমে যায়। প্রিয়া কি বলদ মার্কা একটা প্রশ্ন করতে ছিল ও। মেহেরের সাথে ওর ভাইয়ের বিয়ে হয়েছে, আর মাত্রই পিয়াস রুমের বাইরে গেল, তার মানে নিশ্চয়। মাম্মাম, তুমি মেহেরের খাবার আমার কাছে দাও, ওর এখন ভালো লাগছে না, রুমেই খাবে। প্রীতি প্লেটে খাবার সাজিয়ে প্রিয়ার কাছে দেয়। প্রিয়া খাবার প্লেট নিয়ে রুমে চলে যায়। এদিকে ছেলে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে প্রীতি। দুপুরের খাবারটাও এখনো খেয়ে যায়নি, না খেয়ে গাড়ি নিয়ে স্পিডে চালিয়ে চলে গেছে বাইরে। মুখে রাগের আভাস স্পষ্ট ছিল। মেহেরের সাথে আবার কিছু হয়নি তো? একবার গিয়ে মেহেরকে দেখে আসবে। প্রিয়া খাবার এনে মেহেরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। ইস, ভাইয়াটা খুব পচা, এভাবে কেউ লিপ কিস করে? ঠোঁটের কি অবস্থা করে দিচ্ছে, পুরো জায়গাটা লাল। প্রীতি রুমে এসেছে। মেহেরকে ওরকম অবস্থা দেখে দরজা থেকেই ঘুরে গেছে। এখন সামনে গেলে মেয়েটা প্রচুর লজ্জা পাবে। খাওয়া শেষ করে মেহের প্রিয়ার সাথেই বসে আছে। কিছুই ভালো লাগছে না। তখনের পর থেকে পিয়াস আর বাসায় আসেনি। সন্ধ্যা হয়ে গেছে। পিয়াসের ফোনে কল দিলেও রেসপন্স করে ছেলের চিন্তা প্রীতি শেষ হয়ে যাচ্ছে। রাতেও পিয়াস বাসায় আসছে না। চিন্তায় আর কারোই খাবার খাওয়া হয়নি। মেহের ও প্রচুর চিন্তা হচ্ছে। তার বিয়ে করা বউ মেহের চিন্তা হবে না? মানুষটা কই গেছে কিছুই বোঝা যাচ্ছে না। এখন ফোনও বন্ধ পাচ্ছে। আবার কিছু হয়ে গেল না তো? রাতের অর্ধেক প্রায় শেষ হয়ে যাচ্ছে, তবুও পিয়াস বাসায় আসেনি। প্রীতি নিচে সোফায় বসে আছে। আরমান ছেলের চিন্তায় বাইরে বেরিয়েছে গাড়ি নিয়ে। প্রিয়া কিছুক্ষণ অপেক্ষা করা মাত্রই ঘুমিয়েছে। মেহের দুই চোখের পাতায় ঘুম নেই। আচ্ছা, পিয়াস স্যার কোথায় যেতে পারে? সে কি আর আসবে না? কেউ না জানলেও মেহের জানে পিয়াস তার সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। এর জন্য মেহের নিজেই দায়ী। পিয়াসের নাম্বারে মেহের কল করেছে। প্রথম 2 বার ফোন বন্ধ বলেছে। এরপরের বারে পিয়াস ফোন উঠিয়েছে। মেহের কি বলবে বুঝতে পারছে না। পিয়াস কল রিসিভ করেছে কিন্তু কিছুই বলছে না। ওপাশে একদম নিচু হয়ে রয়েছে। পিয়াস কি মেহেরের নাম্বার চিনবে? ও তো নিজেই সিম কার্ড এনে দিয়েছে, নিশ্চয়ই চিনবে। মেহের কিছু না বলে ফোনের মাঝেই কান্না শুরু করে দিয়েছে। এবার ওপাশের শব্দ ফেঁসে আছে। কি হয়েছে? তখনকার আই এম সরি, প্লিজ ফিরে আসুন। কান্না মাখা মেহের এর কথা শুনে পিয়াস কি বলবে বুঝতে পারছে না। মেহের আবারও বলা শুরু করে, প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না, আমি কিছু মনে করিনি, প্লিজ আপনি ফিরে আসুন। আমি সত্যিই কাউকে ভালোবাসি না, আমি আপনার বিয়ে করা বউ। আপনাকে স্বামী হিসেবে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি, আমাকে ভুল বুঝবেন না দয়া করে। প্লিজ ফিরে আসুন না আমার কাছে, আমি অপেক্ষায় রইলাম। মেয়ের হাতের ফোন নামিয়ে নিয়েছে। তার বুকের পাশে চিনচিনে ব্যথা করছে। সে খুব করে বুঝতে পারছে এই কয়েকটি দিনে তার করা শাসন আর কেয়ারে পিয়াসকে ভালোবেসে ফেলেছে। তাছাড়া পিয়াসকে বিশ্বাস করা যায় যে শুধুমাত্র প্রথম দেখাতে এতটা সাইকো হয়ে গেছিল মেহেরের জন্য। তাকে কিনা ভালোবেসে থাকা যায়। রাতের বাজে 2টো। পিয়াস ফিরে এসেছে। এত রাতে প্রীতিকে বসে থাকতে দেখে সেদিকে আগে যায়। পিয়াস মায়ের কোলে মাথা রাখে। ওর আব্বুকেও গাড়ি নিয়ে ফিরে আসতে বলে রুমে চলে যায়। সে ভাবতেই পারছে না মেহের ওর প্রেমে এত দ্রুত পড়ে যাবে। পিয়াস রুমে আসতেই মেহের জানালার কাছে থেকে এক প্রকার দৌড়ে এসে পিয়াসের বুকে ঝাঁপিয়ে পড়ে। 2 হাত দিয়ে পিয়াসকে জড়িয়ে ধরে। এই তো এখন শান্তি শান্তি লাগছে। পিয়াসও বাড়িয়ে দেয় ওর 2 হাত। মেহেরের মুখ উপরে তুলে দেখে এতক্ষণ কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। পিয়াসের বুকের পাশে এবার চিনচিনে ব্যথা অনুভব হয়, আবার ভালোও লাগে। তার মনের মানুষ আজকে দুশ্চিন্তায় ছিল তাকে নিয়ে, চিন্তা করেছে তাকে নিয়ে। একবার ছুঁয়ে দেখার জন্য কেঁদেছে এভাবে। কাঁদবে না প্লিজ মেহের। মেহেরের কান্না থামার নাম নেই। খেয়েছো রাতে? তখন খুব ব্যথা দিয়ে ফেলেছিলাম তাই না? আমি নিজেকে আটকাতে পারছিলাম না মেহের, আমাকে ক্ষমা করে দাও। মেহের কান্না থামিয়ে পিয়াসের দিকে তাকায়। আমি অন্য কাউকে ভালোবাসি না স্যার, আমাকে আর ভুল বুঝবেন না প্লিজ। আমি শুধু এই শুভর সাথে বন্ধু হিসেবে কথা বলতে গিয়েছিলাম, এতে প্রিয়ারও কোনো তুমি ওর সাথে কথা বলবে না, আর এমনকি কোনো ছেলের সাথেই না। আমার বুকের পাশে জ্বলে যায় মেহের, আমার সহ্য হয় না। ওরা আমার বন্ধু হয় স্যার, আর আপনি আমার সাইকো প্রেমিক। আমি তো এখন এসব সাইকোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। আচ্ছা চলো, ছাড়ো, বিছানায় গিয়ে কথা বলি। মেহের কি লজ্জা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। লজ্জায় নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, চলুন। আজকের সকালটা অন্যরকম। মেহের নিচে নামতে দেখে আরমান সাহেব রেগে রয়েছেন। প্রীতিও রান্না করছে চুপচাপ। প্রিয়া ওর বাবার পাশেই চুপ করে বসে আছে। কিছু কি হয়েছে? মেহের গোলাপ রং এর 3 পিস গায়ে জড়িয়েছে, ধীর পায়ে আরমানের পাশে আসে। কিছু কি হয়েছে প্রিয়া? সবাই তো চুপচাপ কেন?
ঝড়ের পূর্বে আবহাওয়া চলছে রে মেহের। আমাদের বাসায় ঝড় শুরু হবে। ভাইয়াকে শুধু আসতে দে। আব্বু খুব রেগে আছেন। কাল রাতে কতটা চিন্তায় আব্বু ছিলেন জানিস? ও, আমি গিয়ে তুলে নিয়ে আসছি রে প্রিয়া। না না, চুপচাপ বসে থাক। আজকে আব্বুর বকা থেকে কেউ রেহাই পেতে দিবে না। কিছু বললেই আরও বোম হয়ে যাবে। তার চেয়ে ভাইয়াকে একাই আসতে দে। চল আমরা নাস্তা করে নিই। আম্মু নাস্তা রেডি করে রেখেছে। পিয়াস ঘুম ঘুম চোখে উঠে দেখে পাশে মেহের নেই। কাল সারা রাত পিয়াস মেহেরকে ঘুমোতে দেয়নি, নিজেও ঘুমোয়নি। তাণ্ডব চালিয়ে সে মেহের এর দেহ ও মনের মাঝে। এই যে এখন সকালে মেহের পাশে নেই, কি দরকার এত দ্রুত পাশে থেকে চলে যাওয়ার। গোসল করে বাইরে এসেছে, লিভিং রুমে সকলে বসে আছে। আরমান খুব চুপচাপ। প্রিয়া আর মেহের প্রীতির সাথে রান্নাঘরে। পিয়াস গিয়ে আরমানের পাশে বসে। কাল সারা রাত কি করছিলে? তোমার বংশবৃদ্ধি করার চেষ্টা করছিলাম। পিয়াসের উত্তর শুনে আরমান সহ প্রীতি আর প্রিয়া মেহেরও অবাক। এসব কিরকম উত্তর দিচ্ছে পিয়াস। পিয়াস, এই কথা নয়, বাসা থেকে চলে গেছিলি কেন? সে আমি কি করে বলবো, তোমার বৌমা জানে। এবার সকলে মেহেরের দিকে তাকিয়ে আছে। এভাবে আর চিন্তায় ফেলে দিয়ে কোথাও যাবে না। প্রীতি, আমার কফি দিয়ে যাও, আমি রুমে যাচ্ছি। প্রীতি কফি নিয়ে আরমানের পিছু নেয়। মেহেরকে উদ্দেশ্য করে পিয়াস তার জন্য এক কাপ চা দিতে বলে। প্রিয়া হেসে হেসে বিদায় হবে, তার আগে মেহের ওর হাত ধরে ফেলে। শোন, এমনিতেই তোর ভাইয়ের অত্যাচারে আমি শেষ। এখন তুই যদি কাছে থেকে চলে যাস তবে আমি আবারও শেষ হব। এই সকাল সকাল আর আমাকে একা করে যাস না। আচ্ছা নে যা, ভাইয়াকে চাটা দিয়ে আই। মেহের কাপ হাতে এগিয়ে যায় পিয়াসের দিকে। কাপটা টেবিলে রেখে খাবার সাজায়। টেবিলে নাস্তা করে পিয়াস কলেজের জন্য বের হবে। প্রিয়া আর মেহের আজকে যাবে না, কারণ প্রীতি ওদের দিয়ে কেনাকাটা করতে যাবে। সামনে ঈদ, কত কেনাকাটা রয়েছে। সে খবর কি বাসার ছেলেরা জানে? এই এক জ্বালা, সরকারি চাকরিওয়ালা ব্যক্তি সময় পায় না। নাস্তা করে আরমান আর পিয়াস বেরিয়ে গেছে। মেহেরের বাবা আর আসে নাই, অফিস সামলিয়ে নিজের বাসাতে চলে গেছে। রান্না করতে পারে বলে তেমন অসুবিধে হচ্ছে না। মেহেরের এক্সাম শেষ হলে মেয়ে আর পিয়াস প্রীতিকে সাথে নিয়ে সিলেট যাবে মানিয়ার বাসায়। বিকেলের দিকে প্রিয়া আর মেহের রুমে বসে বই দেখছে। নিচ থেকে প্রীতির কান্নার আওয়াজ আসতে দুজনে দ্রুত বের হয় রুম থেকে। কি হয়েছে, এভাবে কান্না করছে কেন? কিছু কি হয়েছে তবে? আম্মু, এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো আম্মু। প্রিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে কান্না করেই চলেছে প্রীতি। এবার প্রিয়ারও খুব খারাপ লাগছে। নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে, তা না হলে আম্মু কেন এভাবে কান্না করবে? এই মুহূর্তে প্রিয়ার মনে হচ্ছে তার বুকটা চিরে যাচ্ছে। কেন মনে হচ্ছে এরকম? মায়ের চোখে পানি দেখে, নাকি আসলে বিপদের কথা মনে করে? মেহের কিছুই বুঝতে পারছে না। প্রীতির হাতে ফোন রয়েছে, নিশ্চয়ই কেউ কল করে কিছু জানিয়েছে। কি কি এমন খবর শুনেছে মনি? প্রিয়া মনির হাতে ফোন রেখেছে, দেখ না কে কল করেছিল। আমার ভালো লাগছে না মেহের, তুই দেখ না প্লিজ। প্রিয়া দুই হাতে ওর মাকে চাপটে ধরে রেখেছে। পিয়াস এসেছে। কলিং বেল এর শব্দে গিয়ে মেহের দরজা খুলে দিয়েছে। কিচ্ছু হবে না আম্মু, আমি আছি না। এভাবে কান্না করলে কি আমরা আব্বুকে ফিরে পাবো আম্মু? না, আমার আব্বুর কি হয়েছে ভাইয়া? আমার আব্বু কই? কলেজে যায়নি? কি হয়েছে কলেজে? আমার আব্বুর কি হয়েছে ভাইয়া? বল না ভাইয়া। মেহের প্রিয়াকে ধরে বসে। চুপ প্রিয়া, আব্বুর কিছুই হয় নাই। আব্বু ঘুমিয়েছে। আব্বু আসবে, কান্না করে আব্বুর ঘুম ভাঙিয়ে দিবি না। একদম চুপ করে রইবি, ফাজিলের মতো চিল্লাপাল্লা চালাবি না, বলে দিলাম। এবার মেহেরের হাত কাঁপছে। এসব কি বলছে প্রিয়া? সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে আরমান সাহেবকে। হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপর প্রিয়া নিজে গিয়ে ওষুধ নিয়ে এসে কলেজ এই খাওয়ায়। তারপর ও শরীর ঘেমে ভিজে যায়। এরপর পিয়াস ওর বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে বাবার পাশেই থাকে। এর মাঝে থেকেই সে তার বাবাকে হারিয়ে ফেলে। মালিয়াকে নিয়ে নোমান আর মেহেরের মা আছে, তাদেরকে দুপুরে খবর দেওয়া হয়েছিল, অথচ বাসায় কাউকে জানায়নি। মেহেরের বাবা এসেছে, মৌ এসেছে, সকলে এসেছে। ঘুমন্ত আরমানকে শেষ একবার দেখে নিতে পিয়াস সেই যে বাসায় এসে মায়ের পাশে বসেছে, এখনো সেইভাবে বসে রয়েছে। প্রিয়া অস্থির হয়ে যাচ্ছে। ক্লাসের সব বন্ধুরা চলে এসেছে, তাদের প্রিয় স্যার ছিল আরমান। পিয়াস একদম চুপ করে রয়েছে। আজকে সকালেই বাবার পাশে বসে ফাজলামো কথা বলেছে। আর কি বসা হবে এভাবে? না, আর কখনো তার পাশে বসা হবে না। দুজনে মিলে এরকম পাঞ্জাবি কেনা হবে না। বাবা নামক মানুষকে আর বাবা বলে ডাক দিলে উত্তর দিবে না। মা
ইস, কেন চলে যেতে হয়? এই সিস্টেম বানানোর কি দরকার ছিল আল্লাহ? বাবাকে কেন নিয়ে নিলে? মেহের প্রিয়াকে সামলাতে পারছে না। ওই যে খাটিয়ার সামনে সকলেই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। এর পর মসজিদের পাশে নিয়ে গিয়ে মাটি দেওয়া হবে। আজকের দিনটা কি কখনো ভুলে যাবে? সকাল হয়েছে, তবে কেউ এখনো নাস্তা বানাতে যায় নাই। যাবে কে, খাবে কে? কেউ শান্ত নেই। পিয়াস রাতে বাবাকে দাফন করে এসে রুমে গিয়ে শুয়েছে, আর উঠেনি। মেহের দেখেছে পিয়াস কেমন ছটফট করছে। নিশ্চয়ই বাবার জন্য তার বুকের পাঁজর ভেঙে পড়তে চাইছে। মালিহা তার এই ভরা পেট নিয়ে এখানে রাতে থাকতে পারেনি। কত মানুষজন এসেছে এখানে, তাই বাবার সাথেও বাসায় চলে গেছে। মেয়ের জামাইয়ের মনের অবস্থা আর পরিবারের সকল কথা চিন্তা করে মেহেরের মা এখানে থেকে গেছে। কাল মেয়েকে নিয়ে সে নাস্তা বানাতে গেছে। রাতেও কেউ কিছু মুখে নেয়নি। এভাবে না খেয়ে আর কতক্ষণ থাকবে সবাই? অল্প করেও কিছু খেতে হবে। সবাইকে এক প্রকার জোর করে খাবার খাইয়ে দিয়েছে। পিয়াস নিজের মা আর বোনকে সান্ত্বনা দিয়ে রুমে এসেছে। প্রিয়া কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। কেন এভাবে ফাঁকি দিয়ে চলে গেল বাবা? 10 দিন পর পিয়াস আজকে কলেজে যাবে। এভাবে ক্লাস বাদ রেখে বাসায় থাকা তার চলবে না। কয়েকদিনের জন্য সে ছুটি নিয়েছিল, তবে এখন তার ছুটিও শেষ। মা আর প্রিয়া কিছুটা বুঝে নিয়েছে। প্রিয়া আর মেহের বসে আছে। প্রীতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে প্রিয়া। উপর থেকে পিয়াস ডাকছে মেহেরকে। রুমে যেতেই পিয়াস তাকে সাদা পাঞ্জাবিটা দিতে বলে। তার বাবা তাকে বলেছিল পাঞ্জাবিতে পিয়াসকে দেখতে তার মতোই লাগে কিছুটা, তাই বাবার মতো হওয়ার চেষ্টা করছে। মেহের পাঞ্জাবি দিয়ে বিছানাতেই বসে আছে। কয়েকদিন খুব কম কথা বলেছে পিয়াস, চুপচাপ থেকেছে। কাল থেকে কিছুটা স্বাভাবিক ব্যবহার করছে পিয়াস। এখন মেহেরের ভালো লাগছে। এভাবে চুপচাপ পিয়াসকে মানায় না। ঋতু মাধব ছনিয়া এসেছে আজকে পিয়াসের বাসায়। কলেজ শেষ করে সোজা এখানে চলে এসেছে। কতদিন হয় প্রিয়া আর মেহেরের সাথে দেখা হয় না, তাই আজকে এখানে এসে পড়েছে সকলেই। এখন তার প্রিয়া আর প্রীতি দুজনকে সাথে নিয়ে বের হবে সময় কাটাতে। মেহের রেডি হয়ে বসেছিল। ওরা এসে প্রিয়া আর প্রীতি দুজনকে রেডি করিয়ে নেয়। ঘুরে ফিরে এসে বসে আছে সকলে। কয়েকদিন পর থেকে ফাইনাল এক্সাম। এ সময় কলেজে যাচ্ছে না কি, শুধু পিয়াসে যেতে হচ্ছে। পড়াশোনায় মন দিতে হচ্ছে প্রিয়া আর মেহেরকে। তবে মেহের এক্সামগুলি নিজের বাসা থেকেই দিবে। এখন প্রীতি স্বাভাবিক হয়ে এসেছে বাসায়, আর সমস্যা হবে না। মালিহার মেয়ে হয়েছে। মেয়ের যাওয়ার সময় পিয়াস ওকে দিয়ে আসবে। আজকে চলে যাবে? না গেলে হয় না? এত বাবার বাসায় কেন যেতে হবে? আপনার ধারণা আছে আমি সেই কবে এখানে এসেছিলাম? আসার আগে জানতামও না যে এবার বান্ধবীর বাসায় গিয়ে আমার কপালে একটা সাইকো বর জুটবে। তারপর নানা কারণে আর বাসায় যাওয়া হয়নি। আমি যে বাসায় একা হয়ে যাব? আপনি রোজ না গেলেও মাঝে মাঝেই আমাকে দেখতে চলে যাবেন, তাহলেই হয়ে যায়। তাই? আচ্ছা এসো একটু জড়িয়ে ধরি আজকে রাতে। আর তোমাকে ছাড়া দিচ্ছি না, কাল সকালেই তুমি চলে যাবে। আবার কবে বউ কাছে পাই বলা যায়? আপনি খুব ফাজিল হয়ে যাচ্ছেন। তোমার জন্য। দেখতে দেখতে ওদের এক্সাম শেষ হয়ে এসেছে। প্রিয়া 2 মাস এই বাসায় থেকেছে। মেহের মাঝে মাঝে পিয়াস আর প্রিয়াও এসেছে, তবে এখন তাকে চলে যেতে হবে। পিয়াস কিছুতেই আর এখানে থাকতে দিতে চাচ্ছে না। তার নাকি এখন আর একা ঘুমোতে ভালো লাগে না। নোমানও আছে আজকে, কালকে মালিয়াকে নিতে আসবে। বাসাটা ফাঁকা হয়ে যাবে আবারও। আজকে সকাল থেকে তোমার মেয়ে 3 বার বমি করে ফেলেছে। ডাক্তারের কাছে নিতে চাচ্ছি, সে কিছুতেই যাবে না বলেছে। ও আম্মু, এইটুকুতেই কেন যেতে হবে? আমার ভালো লাগে না। আচ্ছা আমি বলছি বলে কথা শুনছিস না? তুই পিয়াসকে বলতে হবে। আজকাল তোর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, অর্ধেক দিন ঘুমিয়ে পার করছিস। তাতে কি হয়েছে? আমার মনে হয় আমি খালো মনে হতে যাচ্ছি। আমারও তাই মনে হচ্ছে। কি? না মানে বিকেলের দিকে পিয়াস এসেছে। এসে মালিয়ার থেকে সবটা শুনে ঘুমন্ত মেয়েরকে টেনে টুনে তুলে দিয়েছে। মেয়ের কিছু বুঝতে পারছে না তার সাথে এরকম করছে কেন পিয়াস। কিসগো হয়েছে? আপনি এরকম করছেন কেন? আপনি বা কি আমার সাথে রেগে আছেন? আমি তো কাল যেতেই চাচ্ছিলাম, তবে এত রেগে কেন? আমার বেবিকে তুমি কষ্ট দিতে পারো না। এই যে আমি বাবা হতে যাচ্ছি আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, এতে কার ক্ষতি হচ্ছে? আমার সন্তানের। তাই তুমি এখন আমার সাথে যাবে। আমি ডক্টরের কাছে নিয়ে যেতে চাই। আর প্রীতি আজকে খুব খুশি। তাদের পরিবারে আরেকজন সদস্য আসতে চলেছে। পুতুলের মতো হবে সে। এত ছোট একটা বাবু আছে। ইদানিং পিয়াস মেহেরকে খুব কড়া শাসনে রেখেছে। মেয়েটা কিছুতেই খেতে চায় না, কোথাও যেতে চায় না, বাইরেও আসতে চায় না। এভাবে সারা
সময় শুয়ে থাকলে কি আর চলে? মেহেরের জন্য পিয়াসকে জ্বালিয়ে মজা লুটে নিচ্ছে। তবে মেহেরের কেয়ার করতে ভুল করছে না কেউ। পিয়াস বাসায় না থাকলে সারা সময় ওর সাথে থাকছে, কখন কি লাগছে না লাগছে সব খেয়াল করছে। আজ মেহেরের বেবি হবে, ডাক্তার বলেছে সিজার করতে হবে, তাই সকলেই হাসপাতালে যাচ্ছে। রাতের 8টায় সিজার করা হয়েছে। ফুটফুটে দেখতে একটা ছেলে হয়েছে, চেহারার গঠন প্রায় পিয়াসের মতোই দেখতে। জ্ঞান ফিরে মেহের দেখে পিয়াস ওর হাত ধরে বসে আছে, পাশে প্রিয়া আর প্রীতি বসে আছে। তাদের সকলকে পাশে পেয়ে আর বাচ্চার মুখটা দেখে সব কষ্ট নিমেষেই উধাও হয়ে গেল। সকলেই বের হয়ে যাচ্ছে, পিয়াস বসে আছে মেহেরের পাশে। পিয়াস, এভাবে তোমাকে কখনো আমার জীবনে ফিরে পাবো ভাবিনি। তুমি যে আমার হবে তাও ভাবিনি। পাগলের মতো করে খুঁজেছি তোমাকে, তোমার পাওয়ার জন্য। এমন একটা দিন ছিল না যেদিন ওখানে গিয়ে খুঁজিনি, তুমি আসোনি। যেদিন সত্য এলে সেদিন বিশ্বাস করতে পারিনি, একটা থাপ্পড় দিয়ে ফেললাম। আমায় ক্ষমা করে দিও মেহের, তুমি আমার ভালোবাসা মেহের। আজকে আমি আমার ছেলের মাঝে আমার বাবাকে খুঁজে পেয়েছি, যা তুমি উপহার দিলে আমাকে। ধন্যবাদ জান। আমিও খুশি। প্রথম যেদিন আমার সাথে আমার দেখা হলো, আপনার ব্যবহারে আমি আপনাকে একটা সাইকেল ধরে নিয়েছিলাম। আপনাকে প্রতিশোধ নিতে গিয়ে এটা জানতে পারলাম আপনি মানুষটা অন্যরকম, যে আমাকে এতটা ভালোবাসেন। আমি ধন্য আপনাকে পাশে পেয়ে। আমিও প্রেমে পড়ে গেছি।